মুম্বাইয়ে এক মুষলধারে বৃষ্টির সন্ধ্যায় শীর্ণ ভেজা একটি ছেলে রাহুল কোটিপতি বিক্রম সিংহের গাড়ির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। সাহেব, আমার মাকে বাঁচান। তার এই মরিয়া আর্তনাদ 10 বছর ধরে চাপা থাকা এক গোপন কথা উন্মোচন করল, এক পিতাপুত্রের সম্পর্কের কথা যা প্রায় হারিয়ে গিয়েছিল বলে মনে করা হতো। আজ জীবন দর্শনের কথায় আমরা আপনাদের নিয়তি এবং অপ্রত্যাশিত সাক্ষাৎকারের সেই গল্প শোনাব যা পুরো জীবন বদলে দেয়। এমন আকস্মিক সাক্ষাৎ কি ভাগ্যের লেখা? আসুন গল্পটা শুনি। মুম্বাইয়ে বছরের শেষ দুপুরের আবহাওয়া সাধারণত সোনালি রোদে ঝলমলে হয়, কিন্তু আজ আকাশ যেন তার সমস্ত যন্ত্রণা ঢেলে দিচ্ছিল। বৃষ্টির ভারী ফোঁটা টিনের ছাদের উপর পড়ে এক কোলাহলপূর্ণ সঙ্গীত সৃষ্টি করছিল। রাস্তাগুলো দ্রুত ছোট ছোট নদীতে পরিণত হল, জল জমে গিয়েছিল এবং আবর্জনা ও পাতা ভেসে বেড়াচ্ছিল। গাড়ির হর্ন, লোকজনের চিৎকার সব মিলিয়ে এক ব্যস্ত কিন্তু ক্লান্ত শহরের ছবি ফুটে উঠছিল। এই ট্রাফিক জ্যামে সিং গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও বিক্রম সিংহের ঝকঝকে কালো মার্সিডিজ চুপচাপ দাঁড়িয়েছিল। তিনি 40-এর কোঠা পার হওয়া এক সফল ব্যক্তি ছিলেন, যার ব্যক্তিত্ব ছিল দুর্দান্ত এবং চোখে ছিল এমন এক তেজ যা সবসময় এক নেতার আভাস দিত। কিন্তু আজ সংখ্যা, চুক্তি এবং চাপপূর্ণ একটা দিনের শেষে বিক্রম শুধু বাড়ি গিয়ে গরম জলের টবে আরাম করতে চাইছিলেন। তিনি গোলমাল, বিশৃঙ্খলা এবং বিশেষ করে হঠাৎ হওয়া বৃষ্টিকে ঘৃণা করতেন, যা সবকিছু কাদা ভরা এবং অস্বস্তিকর করে তোলে। তিনি একটা গভীর শ্বাস নিলেন, স্টিয়ারিং হুইলে আঙুল ঠেকিয়ে নিজের বাড়তে থাকা বিরক্তিকে দমন করার চেষ্টা করলেন। হঠাৎ একটা ছোট, শীর্ণ ছায়া যা ইঁদুরের মতো ভিজে গিয়েছিল এবং যার চুল তার ফ্যাকাশে মুখে সেটে গিয়েছিল, রাস্তার ধারের এক সরু গলি থেকে বেরিয়ে এলো। ছেলেটা সরাসরি বিক্রমের গাড়ির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তার হাঁটু ঠান্ডা রাস্তার সাথে ধাক্কা খেল এবং একটা শুকনো ধপ শব্দ হল। বিক্রম চমকে উঠলেন, তার হৃৎপিণ্ড যেন লাফ দিয়ে বেরিয়ে আসতে চাইছিল। তিনি জোরে ব্রেক কষলেন। টায়ারের তীক্ষ্ণ শব্দ প্রতিধ্বনিত হল এবং গাড়ির সামনের অংশ কি সেই ছোট শরীরটিকে প্রায় ছুঁয়ে ফেলল। হে ভগবান, এটা কোন বাচ্চা যে এত সাহস দেখাচ্ছে? পাশে লটারির টিকিট বিক্রি করা এক মহিলা আতঙ্কিত স্বরে চেঁচিয়ে উঠল, মরতে চাস নাকি? এভাবে রাস্তায় দৌড়ায়? একটা অটোরিকশা চালক, যে বৃষ্টি থেকে বাঁচতে একটা ছাউনির নিচে দাঁড়িয়েছিল, রাগের সাথে বলল। বিক্রম গাড়ির কাঁচ নামালেন। তার রাগ ফেটে পড়ার মুখে ছিল। তিনি জোরে চিৎকার করতে যাচ্ছিলেন, কিন্তু যখন তিনি ছেলেটির চোখের দিকে তাকালেন, বড় কালো চোখ যা কাঁদছিল না, শুধু তাকে চরম হতাশার সাথে দেখছিল, তখন তার সমস্ত শব্দ গলায় আটকে গেল। প্রায় 10 বছর বয়সী ছেলেটা সেখানেই হাঁটু গেড়ে বসে রইল। দু হাতে একটা পুরনো মলিন কাপড়ের ব্যাগ শক্ত করে ধরেছিল। তার কণ্ঠস্বর বৃষ্টি এবং গাড়ির হর্নের কোলাহলে কাঁপছিল। সাহেব, সে হৃদয় বিদারক সরে ডাকল। সাহেব, দয়া করে যাবেন না। আমার মা মরে যাবে। আমি আপনার কাছে ভিক্ষা চাইছি। আমার মায়ের সাহায্য করুন। এখন তার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, যা বৃষ্টির জলের সাথে মিশে করুণ রেখা তৈরি করছিল। বিক্রম হতবাক হয়ে গেলেন। মরে যাবে? তিনি দ্রুত চারপাশে তাকালেন, কিন্তু কোনো বড় কেউ পাশে ছিল না। এ কি, কোনো নতুন প্রতারণা, নাকি কেউ ওকে উস্কেছে? তিনি তার কণ্ঠস্বর সংযত করার চেষ্টা করলেন। যদিও তার কণ্ঠে কিছু একটা আলাদা ছিল, সেটা সাধারণ কাঠিন্য ছিল না। এই ছেলে, ওঠো তাড়াতাড়ি, ওখানে বসে থাকলে কোনো গাড়ি চাপা দিয়ে দেবে। ছেলেটি দ্রুত মাথা নাড়ল। তার চোখ তখনও তার কাছে মিনতি করছিল। না সাহেব, আপনি যদি আমার মাকে না নিয়ে যান, তবে তিনি সময় মতো পৌঁছাতে পারবেন না। গলির কোণে বড়াপাও বিক্রি করা চাচা বলেছেন যে মাকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি ট্যাক্সি ডাকার জন্য দৌড়েছিলাম, কিন্তু কেউ থামেনি। সাহেব, আমি আপনার পায়ে পড়ছি, দয়া করে আমার মাকে সাহায্য করুন। ছেলেটির শিঁশকি বিক্রমের কানে সূঁচের মতো বিঁধছিল। তিনি তার মুখটা দেখলেন। ছোট মুখটা শক্তভাবে বন্ধ ছিল। তার চোখ করুণভাবে মিনতি করছিল। এই চোখগুলো এত চেনা লাগছিল কেন, যা মনকে অস্থির করে তোলে। তিনি এগুলো কোথাও আগে দেখেছেন। এক অদ্ভুত অনুভূতি, এক বোধগম্য নয় এমন অনুপ্রেরণা বিক্রমের জমাট হৃদয় প্রবেশ করল। তিনি বুঝতে পারছিলেন না কেন তিনি এসব করছেন, কিন্তু সেই শিশুটির চোখ, যখন সে রাস্তার মাঝখানে হাঁটু গেড়ে বসেছিল, তার হৃদয়ের কোথাও খুব গভীরে, খুব ঠান্ডা কোণে স্পর্শ করে গেল, যা হালকা একটু ব্যথা সৃষ্টি করল। পিছন থেকে গাড়ির হর্ন বাজতে শুরু করল। কিছু কৌতূহলী পথচারী ছবি এবং ভিডিও নিতে শুরু করেছিল। বিক্রমের এই ধরনের মনোযোগ আকর্ষণ করা সবচেয়ে অপছন্দ ছিল। তিনি একটা গভীর শ্বাস নিলেন এবং দ্রুত একটা সিদ্ধান্ত নিলেন।
গাড়িতে ওঠো, তিনি দৃঢ়ভাবে বললেন। এখন কোনো দ্বিধা ছিল না। ছেলেটা অবাক হয়ে গেল। হ্যাঁ, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। যদি তুমি না চাও যে তোমার মায়ের কিছু হোক, তবে তাড়াতাড়ি করো। বিক্রম দরজা খোলার সাথে সাথেই রাহুল হুঁশে এলো। সে তাড়াতাড়ি উঠল। তখনও নিজের ব্যাগ শক্ত করে ধরেছিল এবং টলতে টলতে গাড়ির দিকে দৌড়ালো। সে গাড়িতে উঠে গেল। তার ভেজা শরীর দামি লেদারের সিটের একটা বড় অংশ ভিজিয়ে দিল। কিন্তু বিক্রমের মনোযোগ সেদিকে ছিল না। কোন গলি? তিনি সংক্ষেপে জিজ্ঞাসা করলেন। হ্যাঁ হ্যাঁ, গলি নম্বর ১২৭ সাহেব। আপনি ডান দিকে মোড় নিলেই সঙ্গে সঙ্গে পৌঁছে যাবেন। গাড়ি ধীরে ধীরে সেই কাদামাখা সরু গলিতে মোড় নিল। বৃষ্টি তখনও জোরে পড়ছিল। চমৎকার মার্সিডিস, যা মসৃণ পাকা রাস্তা এবং বড় পার্কিং লটের অভ্যস্ত ছিল, এখন গলি নম্বর ১২৭-এ কষ্টে এগোচ্ছিল। এই সরু আঁকাবাঁকা গলি একটি মোটরসাইকেলের জন্য যথেষ্ট ছিল। একটি বিলাসবহুল গাড়ির তো কথাই নেই। বড় টায়ারগুলো জলের গর্তের ওপর দিয়ে চলছিল। কাদা এবং আবর্জনা পুরনো দেয়ালগুলিতে ছিটিয়ে দিচ্ছিল। স্যাঁতস্যাঁতে নর্দমা এবং আবর্জনার মিশ্র গন্ধ বিক্রমের নাকে ঢুকল, যার ফলে তিনি ভ্রু কুঁচকে নিলেন। এই দৃশ্যটি সেই জমক্কালো এবং সুশৃঙ্খল দুনিয়ার সম্পূর্ণ বিপরীত ছিল যেখানে তিনি বাস করতেন। বিক্রম ধীরে দীর্ঘশ্বাস ফেললেন। নিজেকে জিজ্ঞাসা করলেন যে তিনি এই জায়গায় কি করছেন। রাহুল তার পাশে বসেছিল, ঠান্ডা এবং ভয়ে তখনও কাঁপছিল। কিন্তু পথ দেখানোর সময় তার চোখে আশা ছিল। হ্যাঁ, এসে গেছি সাহেব। গলির শেষ দিকের বাড়ি, ছেলেটি নিচু স্বরে বলল। গাড়ি একটা জীর্ণ চলের সামনে থামল, যার দেয়াল ভাঙাচড়া ছিল এবং টিনের ছাদে মরিচা ধরেছিল। বিক্রম বাইরে তাকালেন। তার হৃদয়ে এক অবর্ণনীয় অনুভূতি উথলে উঠল। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে মুম্বাইয়ের মতো দ্রুত বিকাশমান শহরে এমন জায়গাও থাকতে পারে। রাহুল প্রায় গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়ল এবং শেষ কক্ষের দিকে দৌড়াল। তার কণ্ঠস্বর আতঙ্কিত ছিল। মা, মা দেখো, একজন ভালো সাহেব আমাদের সাহায্য করেছেন মা। বিক্রম ভারী মনে দ্রুত তার পিছনে চললেন। কক্ষটি ১০ বর্গমিটারের চেয়েও কম ছিল, স্যাঁতস্যাঁতে এবং অন্ধকার, যেখানে কেবল একটি পুরনো লোহার খাট, একটি পুরনো প্লাস্টিকের টেবিল এবং কিছু ছড়ানো জিনিসপত্র ছিল। বাতাসে ভেষজ এবং স্যাঁতস্যাঁতের ভরাট গন্ধ ছিল। লোহার খাটে একটা যুবতী মহিলা যন্ত্রণায় কুঁকড়ে শুয়েছিল। সে ঘামে ভিজে গিয়েছিল, যার ফলে তার চুল এবং পাতলা কুর্তা ভিজে গিয়েছিল। তার মুখ ব্যথায় ফ্যাকাশে হয়ে গিয়েছিল, ঠোঁট শুকনো এবং ফাটা ছিল এবং শ্বাস-প্রশ্বাস দুর্বল ছিল। রাহুল তার মায়ের কাছে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। তার চোখ থেকে আবারও জল গড়িয়ে পড়ছিল। মা, আমার খুব ভয় লাগছে। মা, আমাকে ছেড়ে যেও না। বিক্রম দরজায় স্থির হয়ে গেলেন। তার চোখ মহিলার মুখের উপর স্থির ছিল। যদিও অসুস্থতা এবং কঠিন জীবনযাপনের কারণে সে খুব রোগা এবং দুর্বল হয়ে গিয়েছিল, তবুও সেই মুখাবয়ব, সেই বন্ধ চোখ তিনি কিভাবে ভুলতে পারেন? বিক্রমের মেরুদণ্ডে একটা শিহরণ বয়ে গেল, ঠান্ডা এবং তারপর গরম। স্মৃতিগুলোর একটা পুরো অংশ, যা তিনি ১০ বছর ধরে সাবধানে বন্ধ করে রেখেছিলেন, হঠাৎ একটা বন্যার মতো ভেঙে ফিরে এলো। তিনি বিড়বিড় করলেন। তার নাম অজান্তে তার মুখ থেকে বেরিয়ে এলো। তার কণ্ঠস্বর বিস্ময়ে ভরে গেল। প্রিয়া, প্রিয়া! বিক্রমের ডাক প্রিয়ার কানে বিদ্যুতের মতো লাগল। সে অসহনীয় যন্ত্রণায় ডুবেছিল, কিন্তু সেই কণ্ঠস্বর এত চেনা এবং পারটার্বিং ছিল। সে কষ্টে চোখ খোলার চেষ্টা করল। যখন তার দৃষ্টি বিক্রমের উপর পড়ল, তখন তার চোখ পুরোপুরি খুলে গেল। প্রথমে বিস্ময় এবং তারপর তার মুখে চরম ভয় ছেয়ে গেল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটি, যাকে সে তার অতীতে সবচেয়ে গভীরে কবর দেওয়ার চেষ্টা করেছিল, আজ তার এই জীর্ণ কক্ষে দাঁড়িয়েছিল। আপনি বিক্রম? সে তোতলাল। তার কণ্ঠস্বর করুণভাবে দুর্বল ছিল। সে ওঠার চেষ্টা করল, কিন্তু একটা তীব্র ব্যথা তাকে নিচে ফেলে দিল এবং সে দুর্বলভাবে কাতরে উঠল। নিজের মাকে যন্ত্রণায় দেখে রাহুল আরও ভয় পেয়ে গেল। সে তার মাকে শক্ত করে ধরল, চোখে জল। মা, মা, এই সাহেব খুব ভালো। তিনি বলেছেন যে তিনি আমাদের হাসপাতালে নিয়ে যাবেন। রাহুলের নিষ্পাপ শব্দ বিক্রমকে ঝাঁকুনি দিল এবং তাকে স্তম্ভিত অবস্থা থেকে বাইরে বের করল। তার কাছে স্মৃতি বা বিস্ময়ে ডুবে থাকার সময় ছিল না। প্রিয়ার অবস্থা খুবই গুরুতর ছিল। একটি শব্দও না বলে তিনি দ্রুত এগিয়ে গেলেন এবং তাকে নিজের বাহুতে তুলে নিলেন। তার শরীর তার বাহুতে খুব হালকা ছিল, গরম ছিল। ঘামের গন্ধ প্রিয়ার সেই চেনা সুগন্ধির সাথে মেশানো ছিল, যা তাদের আবেগপূর্ণ ভালোবাসার দিনের ছিল। বিক্রম রাহুলের দিকে তাকালেন। তার কণ্ঠস্বর ভয়ঙ্কর শান্তি বজায় রাখার চেষ্টা করছিল, কিন্তু তার চোখে দৃঢ়তা জ্বলছিল।
রাহুল, মায়ের দরকারি কাগজপত্র এবং জিনিসপত্র নিয়ে এসো, তাড়াতাড়ি করো। তিনি নিজেকে আর চিন্তা করার অনুমতি দিলেন না। এই মুহূর্তে সবচেয়ে জরুরি ছিল প্রিয়াকে বাঁচানো। মার্সেডিস ঘন বৃষ্টিকে চিরে রাস্তা দিয়ে দ্রুত ছুটছিল, সরাসরি শহরের জেনারেল হাসপাতালের দিকে। বিক্রম গাড়ি চালাচ্ছিলেন, তার মুখমণ্ডল ছিল টানটান, তার চোখ সামনের রাস্তার দিকে স্থির ছিল। রাহুল পিছনের সিটে বসেছিল, তার কাপড়ের ব্যাগ শক্ত করে ধরে মাঝে মাঝে রিয়ারভিউ মিরার দিয়ে বিক্রমকে দেখছিল। তার বড় চোখে তখনও ভয় ছিল, কিন্তু এখন একটু আশা এবং বিশ্বাসও ছিল। সে এই অপরিচিত লোকটির তৎপরতা এবং দৃঢ় সংকল্প অনুভব করেছিল। হাসপাতালে পৌঁছে বিক্রম প্রিয়াকে সরাসরি জরুরি কক্ষে নিয়ে গেলেন। ভেতরে মেশিনের বিপ বিপ শব্দ, নার্স এবং ডাক্তারদের দৌড়াদৌড়ি এবং রোগীদের আত্মীয়দের কান্নার আওয়াজ ছিল। বিক্রম প্রিয়াকে স্ট্রেচারে শুইয়ে দিলেন এবং তারপর এক ধাপ পিছনে সরে এসে মেডিকেল টিমের জন্য জায়গা তৈরি করলেন। তিনি বাইরে দাঁড়িয়ে রইলেন, তার হৃদয়ে আগুনের মতো জ্বলছিল। ঠান্ডা করিডোরে এদিক ওদিক পায়চারি করছিলেন। রাহুল তার পায়ের সাথে সেঁড়ে দাঁড়িয়েছিল, তার ছোট হাত বিক্রমের প্যান্ট শক্ত করে ধরেছিল, যেন এই বিশৃঙ্খলার মধ্যে একটা শক্তিশালী অবলম্বন খুঁজছিল। কিছুক্ষণ পরে ডক্টর ভার্মা, একজন গম্ভীর মুখ এবং ক্লান্ত চোখওয়ালা মধ্যবয়সী ব্যক্তি, জরুরি কক্ষ থেকে বেরিয়ে এলেন। রোগী প্রিয়া শর্মার আত্মীয়কে ডাক্তার দৃঢ়ভাবে জিজ্ঞেস করলেন। বিক্রম চমকে গেলেন এবং স্বাভাবিকভাবেই এগিয়ে গেলেন। হ্যাঁ, তিনি আমার স্ত্রী। তিনি কেমন আছেন ডাক্তার? বিক্রমের মুখ দিয়ে বেরিয়ে গেল। তিনি জানতেন যে তার এটা বলার কোনো অধিকার নেই, কিন্তু সেই মুহূর্তে তিনি শুধু প্রিয়ার অবস্থা জানার অধিকার চাইছিলেন। ডক্টর ভার্মা সন্দেহজনক দৃষ্টিতে বিক্রমকে দেখলেন। রোগী প্রিয়া শর্মা, ৩৬ বছর, কিডনিতে পাথরের গুরুতর জটিলতার কারণে তীব্র সংক্রমণের ফলে গুরুতর অবস্থায় ভর্তি হয়েছেন। অবস্থা খুবই গুরুতর। আমাদের পাথর অপসারণ এবং সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য অবিলম্বে সার্জারি করার প্রয়োজন। যদি সময়মতো না করা হয় তবে এটা প্রাণঘাতী হতে পারে। বিক্রমের হৃৎপিণ্ড বসে গেল। তীব্র সংক্রমণ, প্রাণঘাতী? তিনি কোনো দ্বিধা ছাড়াই বললেন, ডাক্তার, দয়া করে যা কিছু সম্ভব হয় তা করুন। খরচ কোনো সমস্যা নয়, আমি এখনই ভর্তি প্রক্রিয়া এবং পেমেন্ট করব। দয়া করে ওকে বাঁচান, বিক্রম দৃঢ়ভাবে বললেন। ডক্টর ভার্মা মাথা নেড়ে বিক্রমকে কিছু কাগজপত্র দিলেন এবং তাকে প্রিয়ার জন্য কাউন্টারে গিয়ে প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিলেন। বিক্রম দ্রুত চলে গেলেন, তার মনে শুধু প্রিয়ার বিছানায় শুয়ে থাকার ছবি ছিল। প্রক্রিয়া শেষ হওয়া এবং প্রিয়ার সার্জারির প্রস্তুতির সময় বিক্রম করিডোরে ফিরে এলেন। রাহুল তখনও সেখানেই বসেছিল। তার বড় কালো চোখ, তার ছোট মুখটা শক্তভাবে বন্ধ ছিল। সেই মুখাবয়বগুলো অদ্ভুতভাবে পরিচিত লাগছিল। বিক্রম রাহুলের পাশে বসলেন, ছেলেটির নিষ্পাপ চোখে গভীরভাবে তাকিয়ে। একটা উন্মাদ কিন্তু ভয়ঙ্করভাবে যুক্তিসঙ্গত চিন্তা বিক্রমের মনে ঝলকালো, যার ফলে তার হৃৎপিণ্ড দ্রুত ধরফর করতে লাগল। রাহুল অদ্ভুতভাবে তার শৈশবের মতো দেখতে ছিল। মুখের প্রতিটি রেখা, চোখ, এমনকি যখন সে চিন্তিত হতো তখন তার ঠোঁট কুঁচকানোর ভঙ্গিটাও, সবকিছুই তাকে তার নিজের শৈশবের কথা মনে করিয়ে দিচ্ছিল। সাহেব, আমার মা ঠিক হয়ে যাবেন তো, তাই না? রাহুল ধীরে ধীরে বিক্রমের শার্ট টানল। তার কণ্ঠস্বর কাঁপছিল, যা তার চিন্তার স্রোতকে ভেঙে দিল। বিক্রম ঝুঁকে পড়লেন এবং ধীরে ধীরে ছেলেটির মাথায় হাত বুলিয়ে দিলেন। চিন্তা করো না, তোমার মা ঠিক হয়ে যাবেন। তিনি রাহুলকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু তিনি নিজেও এ ব্যাপারে নিশ্চিত ছিলেন না, এবং তিনি এ ব্যাপারে আরও বেশি অনিশ্চিত ছিলেন যে এর পরে কি হতে চলেছে। অতীত যা ঘুমিয়ে আছে বলে মনে করা হতো, এখন হঠাৎ এক সুনামির মতো এসে গিয়েছিল, যা সব কিছু ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। বিক্রম বন্ধ অপারেশন থিয়েটারের দরজার দিকে তাকালেন। তার হৃদয় অমীমাংসিত প্রশ্নাবলিতে ভারী ছিল। অপারেটিং রুম থেকে আসা মনিটরের নিয়মিত বিপ বিপ শব্দ বিক্রমের হৃদয়ে আসন্ন ঝড়ের ঘণ্টার মতো বাজছিল। তিনি সেখানেই দাঁড়িয়ে রইলেন, তার চোখ ইস্পাতের দরজার দিকে স্থির ছিল, কিন্তু তার মন অনেক দূরে চলে গিয়েছিল। 10 বছর আগের রাহুল সম্পর্কে প্রশ্নগুলো তার মনে ক্রমাগত ঘুরছিল। এটা কি সম্ভব? না, এটা হতে পারে না। কিন্তু সাদৃশ্যগুলো এত স্পষ্ট ছিল যে সেগুলোকে উপেক্ষা করা যাচ্ছিল না। বিক্রম তার ফোন বের করলেন। তার আঙুল কাঁপছিল যখন তিনি তার সহকারী সঞ্জয়ের নম্বর খুঁজছিলেন। সঞ্জয়, তিনি বললেন। তার কণ্ঠে এমন এক তৎপরতা এবং আবেগ ছিল যা সঞ্জয় তার বসের কাছ থেকে খুব কমই শুনেছিল। আমার জন্য একজনের দ্রুত তদন্ত করো। প্রিয়া শর্মা, ৩৬ বছর, উত্তরপ্রদেশের এক গ্রামের বাসিন্দা। বিশেষ করে তার ছেলে সম্পর্কে সব তথ্য খুঁজে বের করো। নাম রাহুল শর্মা, 10 বছর। যত দ্রুত সম্ভব তথ্য পাওয়ার সাথে সাথেই আমাকে পাঠিয়ে দাও।
অন্যদিকে সঞ্জয় চমকে গেল। তার বস, যিনি সবসময় শান্ত এবং যুক্তিবাদী থাকতেন, আজ এত তাড়াহুড়ো এবং আবেগে ভরা কণ্ঠে কথা বলছেন। সে জানত যে এটা কেবল কাজের ব্যাপার নয়। জি স্যার, আমি এখনই করছি, সঞ্জয় আর কোনো প্রশ্ন না করে উত্তর দিল। বিক্রম ফোন কেটে দিলেন এবং ঠান্ডা অপেক্ষার চেয়ারে বসে পড়লেন। বেদনাদায়কভাবে ছড়ানো স্মৃতিগুলোকে জোড়া লাগানোর চেষ্টা করছিলেন। 10 বছর আগে তিনি ছিলেন এক উচ্চাকাঙ্ক্ষী এবং রোম্যান্টিক স্থাপত্যের ছাত্র। তার এক উজ্জ্বল ভবিষ্যৎ ছিল যা তার প্রতিপত্তিশালী পরিবার দ্বারা নির্ধারিত ছিল। আর প্রিয়া, সে ছিল গ্রামের এক মেয়ে যে মুম্বাইতে শিক্ষিকা হওয়ার পড়াশোনা করছিল। কোমল, নম্র, যার চোখ ছিল পরিষ্কার এবং হাসি ছিল লাজুক। সে তার পড়াশোনার খরচ চালানোর জন্য তার কলেজের কাছে একটা ছোট ক্যাফেতে কাজ করত। তারা একে অপরকে পাগলের মতো ভালোবাসত, এক প্রথম প্রেম যা শহরের মাঝে ফোটা বুনো ফুলের মতো শুদ্ধ এবং তীব্র ছিল। বিক্রম তার সাথে একটা ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন, সমুদ্রের ধারে একটা ছোট বাড়ি, বাচ্চাদের কিচিরমিচির। তিনি এক সাধারণ, সুখী জীবনের স্বপ্ন দেখেছিলেন, সেই প্রতিপত্তির ঘূর্ণি থেকে দূরে যেখানে তার পরিবার ফেসেছিল। তারপর তার বাবা মিস্টার হর্ষবর্ধন সিং এ ব্যাপারে জানতে পারলেন। একজন কর্তৃত্ববাদী, শক্তিশালী ব্যক্তি যিনি প্রতিপত্তি এবং মর্যাদাকে সবার উপরে রাখতেন। তিনি তাদের সম্পর্কের তীব্র বিরোধিতা করেছিলেন। এক অনাথ, গ্রাম্য, গরিব মেয়ে সিং গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানের ছেলের যোগ্য হতে পারে কি করে? আমি তোমাকে মানা করছি। সেদিন তার সেই কথাগুলো এখনও বিক্রমের কানে বাজছিল, এক নিষ্ঠুর সিদ্ধান্তের মতো ঠান্ডা এবং নির্দয়। বিক্রম তর্ক করেছিলেন, মিনতি করেছিলেন, কিন্তু তার বাবা দৃঢ় ছিলেন। তিনি প্রতিটি উপায় চেষ্টা করেছিলেন, নরম অনুনয় থেকে কঠোর চাপ পর্যন্ত। মিস্টার সিং এমন হুমকিও দিয়েছিলেন যে যদি সে প্রিয়ার সাথে সম্পর্ক না ভাঙে তবে তিনি তাকে বিতাড়িত করবেন এবং সব অর্থনৈতিক সহযোগিতা বন্ধ করে দেবেন। বিক্রম তার বাবার শক্তির কাছে দুর্বল এবং অসহায় হয়ে গিয়েছিলেন। আর তারপর প্রিয়া গায়েব হয়ে গেল। সে একটা ছোট্ট চিঠি রেখে গিয়েছিল, যাতে শুধু কয়েকটি লাইন ছিল, যেখানে বলা হয়েছিল যে সে তার যোগ্য নয়। সে চায় তার ভবিষ্যৎ আরও ভালো হোক এবং তাকে আর না খোঁজে। বিক্রম তাকে পাগলের মতো সব জায়গায় খুঁজেছিলেন, মুম্বাই থেকে শুরু করে আশেপাশের শহরগুলো পর্যন্ত, কিন্তু সব বৃথা গেল। প্রিয়া যেন এই পৃথিবী থেকে গায়েব হয়ে গিয়েছিল। বিশ্বাসঘাতকতার ব্যথা, অসহায়ত্বের অনুভূতি এবং বাবার নিষ্ঠুর হস্তক্ষেপ বিক্রমকে এক ভিন্ন মানুষে পরিণত করেছিল। সে এক পাগলের মতো কাজে ডুবে গেল, ঠান্ডা এবং দূরে সরে গেল, নিজের হৃদয়কে কেরিয়ার এবং সাফল্যের বরফের নিচে চাপা দিয়ে দিল। ফোন থেকে আসা একটা বার্তার শব্দ বিক্রমের চিন্তার স্রোতকে ভেঙে দিল। এটা সঞ্জয় ছিল। স্যার, আমি তথ্য পেয়েছি। বার্তায় লেখা ছিল, প্রিয়া শর্মা, ৩৬ বছর, উত্তরপ্রদেশের এক গ্রামের বাসিন্দা। শৈশবে মা বাবার মৃত্যু হয়। তার মাসির সাথে থাকত। হিন্দি সাহিত্যে স্নাতক, গ্র্যাজুয়েশনের পর পড়ায়নি, অনেক ছোটখাটো কাজ করেছে। বর্তমানে মুম্বাইয়ের একটি চলে থাকে। তার একটি ছেলে আছে, নাম রাহুল শর্মা, 10 বছর। 10 বছর? বিক্রম বিড়বিড় করলেন, তার কণ্ঠস্বর কাঁপছিল। যদি রাহুল তার ছেলে হয় তবে প্রিয়া 10 বছর আগে যখন তাকে ছেড়ে গিয়েছিল তখন সে গর্ভবতী ছিল। সে একাই সন্তান জন্ম দিয়েছে, একাই 10 বছর ধরে তাকে বড় করেছে। বিক্রমের হৃৎপিণ্ড কেউ যেন নিংড়ে দিল এমন লাগল। অপরাধবোধ, দুঃখ এবং এক অস্পষ্ট রাগ উথলে উঠল। সে তার ছেলের জীবনের প্রথম 10 বছর হারিয়ে দিয়েছে। 10 বছর! পরের দিন সকালে যখন দিনের প্রথম হলদেটে আলো হাসপাতালের কক্ষের জানালা দিয়ে প্রবেশ করল, প্রিয়া ধীরে ধীরে তার চোখ খুলল। অপারেশনের ব্যথানাশক ওষুধের কারণে অনেক কমে গিয়েছিল, কিন্তু তার পুরো শরীর তখনও ক্লান্ত এবং ব্যথায় ছিল। অ্যান্টিসেপটিকের তীব্র গন্ধ তার নাকে ভরে গেল, তাকে মনে করিয়ে দিল যে সে হাসপাতালে আছে। সে মনে করার চেষ্টা করল কি হয়েছিল। পেটে তীব্র ব্যথা, রাহুলের আতঙ্কিত হয়ে সাহায্যের জন্য দৌড়ানো এবং তারপর বিক্রম, তাকে কোলে নিয়ে থাকা তার সেই ছবি, তার টানটান মুখ এবং তার দৃঢ় কণ্ঠস্বর তার মনে স্পষ্ট ছিল। সে ধীরে ধীরে নড়াচড়া করার চেষ্টা করল, ওঠার চেষ্টা করল, কিন্তু সেলাইয়ের জায়গায় ব্যথা হলো এবং সে ধীরে ধীরে কাঁতরে উঠল। সেই হালকা শব্দ বিক্রমকে জাগিয়ে দিল। যিনি বিছানার পাশে একটা চেয়ারে বসেছিলেন, তার মাথা বিছানার কিনারে ঠেকানো ছিল। তিনি ঘুমিয়ে পড়েছিলেন। তিনি তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালেন। তার মুখে উদ্বেগ এবং আনন্দ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল।
ঘুমের অভাবে তার চোখ ফোলা ছিল, কিন্তু সেগুলো সেই একই দৃঢ় মুখাবয়ব ছিল যা একসময় তার হৃদয়ে গভীরভাবে গেঁথেছিল। প্রিয়া, তুমি উঠে গেছ? বিক্রম জিজ্ঞাসা করলেন। তার কণ্ঠস্বর অধীরতায় ভারী ছিল। এখন কেমন লাগছে? এখনও কি খুব ব্যথা হচ্ছে? আমি ডাক্তারকে ডাকছি। সে নার্সকে ডাকার জন্য মোড় নিতেই প্রিয়া ধীরে ধীরে মাথা নাড়ল। প্রিয়া তার দিকে তাকালো। তার চোখে খুব জটিল ভাব ছিল। তাকে এখানে দেখে বিস্ময়, এরপর কি হবে তার ভয়, তার জীবন বাঁচানোর জন্য গভীর কৃতজ্ঞতা এবং অতীতের জন্য কিছু রাগ ও দুঃখ। সে দ্রুত তার মুখ ফিরিয়ে নিল, তার গভীর দৃষ্টি এড়িয়ে গেল, যেন সে তার ভেতরে উথলে ওঠা সব মিশ্র অনুভূতি লুকিয়ে রাখতে চায়। বিক্রম, তুমি এখানে কেন? প্রিয়া জিজ্ঞাসা করল। তার কণ্ঠস্বর কর্কশ এবং এত দুর্বল ছিল যেন তাতে কোনো শক্তিই অবশিষ্ট নেই। বিক্রম কাছে এলেন, বিছানার পাশে দাঁড়ালেন। রাহুল, সেই ছেলেটা রাস্তায় সাহায্যের জন্য চিৎকার করছিল এবং ঘটনাক্রমে আমার সাথে দেখা হয়ে গেল, বিক্রম সংক্ষেপে জানালেন। তার কণ্ঠস্বর তখনও ঘুমে আচ্ছন্ন ছিল। তোমার কিডনিতে পাথরের জটিলতার কারণে তীব্র সংক্রমণ হয়েছিল। অবিলম্বে সার্জারির প্রয়োজন ছিল। ভাগ্যক্রমে তুমি সময় মতো পৌঁছে গেছ। প্রিয়া চুপ রইল। তার মন অস্থির ছিল। সে তার জীবন বাঁচানোর জন্য, তার ছেলের যত্ন নেওয়ার জন্য তার কাছে কৃতজ্ঞ ছিল, কিন্তু তার হঠাৎ উপস্থিতিতে সে খুশি হওয়ার পরিবর্তে ভয় পেয়ে গিয়েছিল। যে রহস্যকে সে 10 বছর ধরে লুকিয়ে রাখার এবং রক্ষা করার চেষ্টা করেছিল, সেটা কি এখন সুরক্ষিত থাকতে পারবে? তার সেই মুহূর্তের ভয় ছিল যখন সত্যটা সামনে এসে যাবে। ঠিক সেই সময় রাহুল দরজা দিয়ে চুপি চুপি ভেতরে এলো। তার হাতে ছিল কমলা লেবুর জুসের গ্লাস, যা সে পান করছিল। সে তার চোখ মলতে মলতে তার মাকে জেগে থাকতে দেখে খুশিতে চেঁচিয়ে উঠল। তার কণ্ঠস্বর পরিষ্কার ছিল। মা, উঠে গেছ? মা, কোথাও ব্যথা হচ্ছে কি? সে দৌড়ে এলো এবং বিছানায় উঠে প্রিয়াকে জড়িয়ে ধরল। তারপর রাহুল বিক্রমের দিকে ঘুরল এবং খিলখিল করে হাসল, যার ফলে তার ভাঙা দাঁতগুলো দেখা গেল। বিক্রম আঙ্কেল, দেখো, আমার মা উঠে গেছেন। দেখলে, আমি ঠিক বলেছিলাম তো, তাই না? আমার মা ঠিক হয়ে যাবেন। তার চোখে বিশ্বাস এবং নিষ্পাপতা ভরা ছিল। রাহুলের পরিষ্কার হাসি দেখে এবং প্রিয়ার সতর্ক কিন্তু জটিল ও বেদনা ভরা চোখ দেখে বিক্রম বুঝতে পারলেন যে তার আসল লড়াই এখন শুরু হয়েছে। ধন্যবাদ, প্রিয়া ধীরে ধীরে বলল। তার কণ্ঠস্বর দুর্বল ছিল। তুমি তুমি এখন যাও, আমি নিজের খেয়াল রাখতে পারব। বিক্রম ভ্রু কুঁচকালেন। তিনি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। তুমি কি বলছ? প্রিয়া, তোমার এখনই সার্জারি হয়েছে। তুমি এত দুর্বল, আর রাহুল এত ছোট। তুমি একা কি করে করবে? এটা আমার সমস্যা। প্রিয়া কঠোর হওয়ার চেষ্টা করল, যদিও তার কণ্ঠস্বর তখনও কাঁপছিল। এটার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। দয়া করে এখন আমাদের বিরক্ত করো না। তুমি যাও। সে দেয়ালের দিকে মুখ ফিরিয়ে নিল, কথা শেষ করার চেষ্টা করল। বিক্রম তিক্ততা নিয়ে হাসল। সে কাছে এলো। তার কণ্ঠস্বর চাপা উত্তেজনায় ভারী হয়ে উঠল। তার চোখ প্রিয়ার গভীরে খুঁজছিল, যেন সে তার আত্মা পড়তে চাই। প্রিয়া, আমার চোখের দিকে তাকাও আর সত্যিটা বলো, রাহুল কি আমার ছেলে? প্রিয়া কেঁপে উঠল। বিক্রমের সরাসরি প্রশ্নটা অদৃশ্য ছুরির মতো তার হৃদয়ে বিঁধল। সে দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরল। বেরিয়ে আসতে চাওয়া অশ্রুদের আটকানোর চেষ্টা করছিল। না, সে প্রায় চিৎকার করেই উঠল, যদিও তার কণ্ঠস্বর তখনও করুণভাবে দুর্বল ছিল। তার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। তুমি চলে যাও। তুমি মিথ্যা বলছ, বিক্রম ক্ষোভে বলল। তার ভেতরে রাগ আর যন্ত্রণা উথলে উঠছিল। আমি দেখেছি, সে হুবহু আমার শৈশবের মতো দেখতে, ঠিক তেমনই। প্রিয়া, অস্বীকার করার চেষ্টা করো না। আমাকে বলো, তুমি কেন আমার কাছ থেকে এটা লুকিয়েছিলে? কিভাবে তুমি সাহস করলে 10 বছর ধরে আমাকে বাবা হওয়ার অধিকার থেকে বঞ্চিত করার? প্রিয়া ফুঁপিয়ে কেঁদে উঠল। যে অশ্রু সে এতক্ষণ আটকে রেখেছিল তা এখন বাঁধ ভেঙে বেরিয়ে এলো। বাবা হওয়ার অধিকার? সেই দিন কে আমার কাছ থেকে ভালোবাসা, একটা পূর্ণ পরিবার পাওয়ার অধিকার কেড়ে নিয়েছিল? কে আমাকে একা সমস্ত তিক্ততার অপমান সহ্য করার জন্য ফেলে গিয়েছিল? তখন তুমি কোথায় ছিলে? বিক্রম বাকরুদ্ধ হয়ে গেল। সে জানত যে প্রিয়া কি নিয়ে কথা বলছে। সে জানত যে এক্ষেত্রে তারও একটা বিশাল ভুল ছিল। সে খুব দুর্বল ছিল, তাকে রক্ষা করার মতো যথেষ্ট শক্তিশালী ছিল না। আমাকে ক্ষমা করে দাও, সে ফিসফিস করে বলল। তার কণ্ঠস্বর অনুশোচনায় পূর্ণ ছিল। আমার তোমাকে তার বাবা হিসেবে স্বীকৃতি দেওয়ার দরকার নেই, প্রিয়া নিজের অশ্রু মুছে বলল। তার কণ্ঠস্বর নির্দয়ভাবে দৃঢ় হয়ে উঠল।
আমার, তোমার বা তোমার পরিবারের দয়া চাই না। আমি আমার ছেলেকে নিজেই বড় করতে পারি। আমি চাই না যে সে তোমার পরিবারের ক্ষমতা আর অর্থের ঘূর্ণিপাকে ফেসে যাক, আর তারপর তার মায়ের মতো মানুষের দ্বারা অপমানিত আর লাঞ্ছিত হোক। প্রিয়া, সত্যি বলছি, বিক্রম বলার চেষ্টা করল। তুমি যাও। প্রিয়া বিক্রমের কথা কেটে দিল, প্রায় চিৎকার করে। দয়া করে আমাদের একা থাকতে দাও, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। বিক্রম তার সামনের মহিলাটির দিকে তাকাল। তার হৃদয় যেন হাজারো সূঁচ বিঁধছিল। তার চোখের দৃঢ়তা, যন্ত্রণা আর হতাশাই তাকে আর কিছু বলতে বাধা দিল। সে জানত যে প্রিয়া তার চারপাশে যে বরফের প্রাচীর তৈরি করেছে তা ভাঙতে হলে তার সময়, অনেক সময় আর সততা আর ধৈর্যের প্রয়োজন হবে। প্রিয়ার দৃঢ় প্রত্যাখ্যান সত্ত্বেও বিক্রম হাল ছাড়ল না। সে গোপনে ডিএনএ পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিল, যাতে তার কাছে অকাট্য প্রমাণ থাকে। সেই রাতে যখন রাহুল ঘুমোচ্ছিল, বিক্রম চতুরতার সাথে তার বালিশ থেকে কয়েকটি চুল নিল। সে জানত যে এটা ঠিক নয়, কিন্তু তার সত্যটা জানা দরকার ছিল। হাসপাতালে কয়েকদিন থাকার পর প্রিয়ার স্বাস্থ্যের বেশ উন্নতি হল। বিক্রম মা ছেলেকে একটা আরামদায়ক অ্যাপার্টমেন্টে নিয়ে গেল, যেটা সে আগেই সঞ্জয়কে বিয়ে প্রস্তুত করিয়েছিল। এটা তার বিলাসবহুল বাংলো ছিল না, বরং মুম্বাইয়ের একটা শান্ত এলাকায় একটি উচ্চমানের অ্যাপার্টমেন্ট ছিল, যা প্রিয়া আর রাহুলের কোনো ঝামেলা ছাড়াই বিশ্রাম নেওয়ার জন্য যথেষ্ট ছিল। যদিও প্রিয়া তখনও শীতল আর দূরত্ব বজায় রাখত, এমনকি কিছুটা বিরক্তও ছিল, তবুও তাকে এটা মেনে নিতে হলো, কারণ রাহুলেরও একটা ভালো পরিবেশের প্রয়োজন ছিল। সে চাইত না যে তার ছেলে আরও বেশি কষ্ট সহ্য করুক। বিক্রম মা ছেলের খুব ভালোভাবে যত্ন নিল। যে অভাব আর কষ্টের মধ্য দিয়ে তারা গিয়েছিল তা পূরণ করার চেষ্টা করল। সে প্রিয়া আর রাহুলের প্রিয় খাবার কিনল। প্রতিদিন বিকেলে রাহুলকে কাছের পার্কে নিয়ে যেত আর ঘণ্টার পর ঘণ্টা ধৈর্য ধরে ছেলেটির অন্তহীন কথা শুনত। সে চাইত যে রাহুল তার উপস্থিতিতে অভ্যস্ত হয়ে উঠুক, সেই আবেগজনিত ঘাটতি পূরণ করতে চাইত যা ছেলেটি গত 10 বছরে সহ্য করেছে। এক সন্ধ্যায় রাহুল বারান্দায় তার মায়ের কোলে বসে ঠান্ডা বাতাস উপভোগ করছিল। মা, বিক্রম আঙ্কেল খুব ভালো, তাই না? রাহুল তার নির্ভেজাল প্রশংসাপূর্ণ কণ্ঠে বলল। প্রিয়া চুপ করে রইল। আলতো করে তার ছেলের নরম চুল আঁচড়ে দিচ্ছিল। সে জানত না যে তার ছেলেকে কি উত্তর দেবে। তিনি আমার জন্য অনেক সুন্দর খেলনা কিনেছেন। তিনি এটাও কথা দিয়েছেন যে আমি যদি এই সপ্তাহান্তে ভালো ব্যবহার করি তবে তিনি আমাকে ওয়াটার পার্কে নিয়ে যাবেন। রাহুল উৎসাহ আর গর্বের সাথে বলল। প্রিয়া দীর্ঘশ্বাস ফেলল। সে জানত যে বিক্রম সব কিছু ঠিক করার চেষ্টা করছে, কিন্তু তার হৃদয়ের ক্ষতটা এত বড় আর গভীর ছিল যে এত সহজে তা পূরণ করা সম্ভব ছিল না। রাহুল, প্রিয়া হঠাৎ বলল। তার কণ্ঠে কিছুটা জড়তা ছিল। সে একটা গভীর শ্বাস নিল, যেন তার সারা জীবনের সাহস জড়ো করছিল। কি মা? রাহুল তার গোলগাল মুখটা তুলে ধরল, তার চোখগুলো অবাক হয়ে মাকে দেখছিল। তুমি তোমার বাবার সম্পর্কে জানতে চাও? হ্যাঁ মা, আমি জানতে চাই। দয়া করে আমাকে বলো, আমার বাবা কোথায়? প্রিয়া তার ছেলের নিষ্পাপ চোখের দিকে গভীরে তাকালো। তোমার বাবা আসলে কোথাও দূরে কাজ করতে যাননি, যেমনটা আমি তোমাকে বলতাম। তার অসম্পূর্ণ কথাগুলো সেই রহস্যের দরজা খুলে দিল যা গত 10 বছর ধরে বন্ধ ছিল। এক সপ্তাহ পরে প্রিয়ার হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর বিক্রম সন্ধ্যায় অ্যাপার্টমেন্টে ফিরল। সে বসার ঘরে প্রবেশ করল। তার হাতে একটা মোটা সাদা খাম ছিল, ডিএনএ পরীক্ষার ফলাফল। তার হৃৎপিণ্ড জোরে জোরে ধরফর করছিল। একই সাথে উত্তেজনা, ভয় আর আশার অনুভূতি হচ্ছিল। প্রিয়া পাশের সোফায় কাপড় ভাঁজ করছিল। তার হাতে খামটা দেখে তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে শুরু করল। সে জানত যে এর ভেতরে কি আছে, একটি সত্য যা সে 10 বছর ধরে লুকিয়ে রাখার চেষ্টা করেছিল। বিক্রম কিছু বলল না, কেবল চুপচাপ খামটা প্রিয়ার সামনে কফি টেবিলে রাখল। সে তার সামনের সোফায় বসল। তার চোখ জটিল ভাবনায় তার দিকে স্থির ছিল। রাহুল পাশের ঘরে তার বিল্ডিং ব্লকস নিয়ে খেলছিল। তার নিষ্পাপ হাসির শব্দ মাঝে মাঝে ভেসে আসছিল, যা বসার ঘরের উত্তেজনাপূর্ণ পরিবেশের সাথে এক নিষ্ঠুর বৈসাদৃশ্য তৈরি করছিল। তুমি ফলাফল পেয়েছ? প্রিয়া কেঁপে যাওয়া কণ্ঠে জিজ্ঞেস করল। বিক্রমের চোখের দিকে তাকানোর সাহস পাচ্ছিল না। বিক্রম মাথা নাড়ল। তার কণ্ঠস্বর গভীর আর কর্কশ ছিল। সে তার ভেতরে উথলে ওঠা আবেগগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। হ্যাঁ, আমি এই মাত্র নিয়ে এলাম। সে তার দিকে তাকালো। তার চোখ যেন বলছিল, তুমি কি দেখতে চাও?
প্রিয়া জোরে জোরে মাথা নাড়ল। তার চোখ লাল আর অশ্রুসিক্ত ছিল। না, দরকার নেই, আমি জানি। সে জানত যে সত্যটা জানার জন্য তাকে ওই কাগজটা দেখার দরকার নেই। তার হৃদয় তাকে অনেক আগেই বলে দিয়েছিল। তাহলে কেন? বিক্রম জিজ্ঞেস করল। তার কণ্ঠস্বরের নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছিল। তুমি কেন আমার কাছ থেকে এটা লুকিয়েছিলে? 10 বছর, প্রিয়া, 10 বছর। যখন আমরা প্রেমে ছিলাম আর তারপর কষ্টে আলাদা হয়ে গেলাম, তুমি আমার সন্তানের গর্ভবতী ছিলে, একা সন্তানের জন্ম দিয়েছ, আর তারপর 10 বছর ধরে একা তাকে বড় করেছ। তুমি কি জানো এটা আমার জন্য কতটা নিষ্ঠুর? প্রিয়ার নীরবতা আগুনে ঘি ঢালল। বিক্রম উঠে দাঁড়াল। তার কণ্ঠস্বর আরও উঁচু হয়ে গেল, যা এতক্ষণ ধরে চাপা থাকা যন্ত্রণা আর হতাশায় পূর্ণ ছিল। তুমি কি জানো আমি সেই দিনগুলো কিভাবে কাটিয়েছি? আমি ভেবেছিলাম তুমি আমাকে প্রতারণা করেছ, একটা কথাও না বলে আমাকে ছেড়ে চলে গিয়েছ। আমি তোমাকে ঘৃণা করতাম, কিন্তু তবুও তোমাকে মনে করা, তোমাকে ভালোবাসা বন্ধ করতে পারিনি। আর তুমি আমাদের সন্তানকে নিয়ে একটা আলাদা জীবন কাটাচ্ছিলে, কোনো ব্যাখ্যা ছাড়াই, কোনো খবর ছাড়াই। প্রিয়া অবশেষে তার অশ্রুসিক্ত মুখটা তুলল। তার চোখ লাল আর ফোলা ছিল, তার কণ্ঠস্বর কাঁপছিল, তিক্ততা আর তিরস্কারে ভরা ছিল, যেন সে এই মুহূর্তটার জন্য অনেক দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিল, যাতে তার সমস্ত যন্ত্রণা বের করে দিতে পারে। আর তুমি, সেই দিন কি তুমি সাহস করেছিলে তোমার বাবা, তোমার পরিবারের বিরুদ্ধে গিয়ে আমাকে রক্ষা করতে? তুমি কি সাহস করেছিলে আমার হাত ধরে অন্য কোথাও চলে যেতে? নাকি তুমিও শুধু অসহায়ভাবে আমাকে অপমান আর যন্ত্রণার মধ্যে চলে যেতে দেখছিলে? বিক্রম স্তব্ধ হয়ে গেল। প্রিয়ার কথাগুলো একটা পুরুষের অহংকারে ঠান্ডা জলে ঝাপটার মতো ছিল। হ্যাঁ, সেই দিন সে অসহায় ছিল। সে তার ভালোবাসা, তার প্রেমিকাকে রক্ষা করার মতো যথেষ্ট শক্তিশালী, যথেষ্ট সাহসী ছিল না। সে তাকে সব কিছু একা সহ্য করার জন্য ছেড়ে দিয়েছিল। আমাকে ক্ষমা করে দাও, বিক্রম ফিসফিস করে বলল। তার কণ্ঠস্বর ক্লান্তি, অনুশোচনা আর অসহায়ত্বে পূর্ণ ছিল। সে চেয়ারে বসে পড়ল, 2 হাতে মাথা চেপে ধরল। সে জানত যে সে ভুল ছিল, সে খুব দুর্বল, খুব ভীতু ছিল। কিন্তু প্রিয়া, বিক্রম মাথা তুলে সরাসরি তার চোখে তাকালো। তার চোখে দৃঢ় সংকল্প ছিল। এর মানে এই নয় যে তোমার অধিকার ছিল 10 বছর ধরে আমাকে বাবা হওয়ার অধিকার থেকে বঞ্চিত করার। আমি বঞ্চিত করিনি। প্রিয়া ফুঁপিয়ে কেঁদে উঠল, তার কাঁধ কাঁপছিল। আমি শুধু আমার ছেলেকে রক্ষা করতে চেয়েছিলাম। আমার ভয় ছিল যে তাকেও সেই একই তিক্ত কথা, সেই একই অবজ্ঞাপূর্ণ দৃষ্টির মুখোমুখি হতে হবে যা আমাকে সহ্য করতে হয়েছিল। আমার ভয় ছিল যে তোমার পরিবার তাকে কখনো গ্রহণ করবে না। আমি একা কষ্ট সহ্য করতে প্রস্তুত ছিলাম, কিন্তু আমি কখনো চাইনি যে আমার ছেলে আঘাত পাক। কিন্তু এখন আমি জেনে গেছি, বিক্রম বলল, তার কণ্ঠস্বর নরম হয়ে গেল। সে তার আলোড়িত আবেগগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। সে তার কাছে এলো, তার পাশে বসল আর তার ঠান্ডা হাতটা ধরল। আমি এখন আর কাউকে, তোমাকে আর আমাদের ছেলেকে আঘাত করতে দেব না, কখনো না। সে তার দিকে তাকালো, তার চোখে দৃঢ় সংকল্প ছিল, তার হৃদয়ের গভীর থেকে আসা একটা প্রতিশ্রুতি। বিক্রমের প্রতিশ্রুতি শেষ হতেই তার ফোনটা জোরে বেজে উঠল, যা ঘরের নীরব আর ভারী নিস্তব্ধতাকে ভেঙে দিল। স্ক্রিনে বাবা নামটা জ্বলজ্বল করছিল। বিক্রমের হৃৎপিণ্ড থেমে গেল। সে জানত যে এটা সেই কল যার অনুমান সে করেছিল, কিন্তু মুখোমুখি হতে চায়নি। খবরটা মিস্টার সিংয়ের কাছে তার প্রত্যাশার চেয়েও দ্রুত পৌঁছে গিয়েছিল। আসল যুদ্ধ এখন শুরু হচ্ছে। বিক্রম একটা গভীর শ্বাস নিল, তার কণ্ঠস্বরকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করল, তারপর ধীরে ধীরে ফোনটা তুলল। হ্যালো বাবা, আমি এখন একটা ব্যক্তিগত ব্যাপারে ব্যস্ত আছি। বিক্রম তার কণ্ঠস্বরকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করল, যদিও তার হৃদয়ে ঝড় চলছিল। অন্যদিকে মিস্টার সিংয়ের কণ্ঠস্বর ঠান্ডা, কর্তৃত্বপূর্ণ আর রাগে ভরা ছিল। তুমি কোথায়? আমি শুনেছি যে তুমি কোরিয়ান অংশীদারদের সাথে একটা গুরুত্বপূর্ণ বৈঠক মাঝপথে ফেলে কোনো একটা হাসপাতালের চক্করে ছুটছ। তার কণ্ঠে তিরস্কার ছিল। ব্যক্তিগত ব্যাপার? মিস্টার সিংয়ের একটা ব্যঙ্গাত্মক হাসি বিক্রমকে বিদ্ধ করল। তোমার ব্যক্তিগত ব্যাপার যা কোম্পানির কোটি কোটি টাকার চুক্তিকে প্রভাবিত করতে পারে? বিক্রম ফোনটা শক্ত করে ধরল, তার আঙুলগুলো সাদা হয়ে গেল। সে জানত যে তার বাবা কাজ আর সম্মান ব্যবহার করে তার ওপর চাপ দেওয়ার চেষ্টা করছেন। আমি পরে ওটা সামলে নেব বাবা, এটা তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিক্রম দৃঢ়ভাবে উত্তর দিল। তোমার কেরিয়ারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি? আমাদের পরিবার আর সিং গ্রুপের প্রতিপত্তির চেয়েও?
মিস্টার সিং প্রায় চিৎকার করলেন। তার কণ্ঠস্বর ফোন থেকে এমনভাবে প্রতিধ্বনিত ছিল যেন বিক্রমের কানের পর্দা ছিঁড়ে দেবে। আমি শুনেছি যে তুমি একটা মহিলা আর একটা বাচ্চার সঙ্গে জড়িয়ে পড়েছ। তুমি এই কি নাটক করছ? বিক্রম, প্রিয়া যে পাশে বসেছিল, যদিও সে অন্য প্রান্তের কথা পরিষ্কার শুনতে পাচ্ছিল না, সে বিক্রমের চরম উত্তেজনা অনুভব করল। সে আলতো করে তার হাতটা ফিরিয়ে নিল, তার চোখ উদ্বেগ নিয়ে তাকে দেখছিল। বিক্রম চোখ বন্ধ করল। সে জানত যে তাকে শীঘ্রই বা পরে এই মুহূর্তটার মুখোমুখি হতেই হবে। সে আরও একটা গভীর শ্বাস নিল আর সমস্ত সাহস জড়ো করল। বাবা, সেই মহিলাটি প্রিয়া, সে বলল। তার কণ্ঠস্বর গভীর হয়ে গেল। প্রতিটি শব্দ স্পষ্ট ছিল, যেন বাতাসে পেরেক ঠুকছিল। অন্যদিকে নীরবতা নেমে এলো, একটা দমবন্ধ করা নীরবতা, যেখানে কেবল মিস্টার সিংয়ের ভারী শ্বাসপ্রশ্বাস শোনা যাচ্ছিল। বিক্রম কল্পনা করতে পারছিল যে তার বাবার মুখ প্রথমে বিস্ময় আর তারপর চরম ক্রোধে পরিবর্তিত হয়েছে। প্রিয়া? কোন প্রিয়া? মিস্টার সিংয়ের কণ্ঠস্বর একটু কেঁপে গেল। তিনি একটা আবেগ দমন করার চেষ্টা করছিলেন, যা বিস্ফোরিত হতে চাইছিল, কিন্তু বিস্ময় আর ক্ষোভ লুকানো গেল না। প্রিয়া শর্মা, সেই মেয়ে যাকে আপনি 10 বছর আগে আমার কাছ থেকে আলাদা করার জন্য সব রকম চেষ্টা করেছিলেন। বিক্রম স্পষ্ট আর দৃঢ়ভাবে বলল, কোনো ইতস্তত না করে। তুমি কি বলছো? মিস্টার সিং প্রায় ফোনে চিৎকার করলেন। তার কণ্ঠস্বর ধাক্কা আর রাগে ভরে গেল। সেই মেয়ে, সেই গেঁয়ো মেয়ে, তার সাহস কি করে হলো তোমার কাছে ফিরে আসার? সে কি আবার তোমার ওপর ভরসা করতে চাইছে, টাকা হাতিয়ে নিতে চাইছে, নাকি সেই পরিবারটাকে ধ্বংস করতে চাইছে? বাবা, বিক্রম চিৎকার করল আর শান্ত থাকতে পারল না। সে উঠে বারান্দায় চলে গেল, যাতে প্রিয়া তার বাবার কঠোর কথা শুনতে না পারে। আপনি তার সম্পর্কে এভাবে কথা বলবেন না। প্রিয়া এইমাত্র হাসপাতাল থেকে ফিরেছে। আমার পরোয়া নেই, মিস্টার সিং চিৎকার করলেন। তার কণ্ঠে তিরস্কার ছিল। তুমি এক্ষুনি বাড়ি এসো। আমি তোমাকে আজ থেকে তার সাথে কোনো সম্পর্ক রাখতে বারণ করছি। তুমি কি ভুলে গেছ সে তোমাকে একটা কথাও না বলে কিভাবে ছেড়ে চলে গিয়েছিল? ওই ধরনের মহিলা তোমার মনোযোগের যোগ্য নয়। সে আমাকে ছেড়ে যায়নি, বিক্রম দাঁত কিরমির করে বলল। ফুটন্ত রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল, কিন্তু তার কণ্ঠস্বর তখনও রাগে পূর্ণ ছিল। এটা আপনি ছিলেন যিনি তাকে বাধ্য করেছিলেন। আপনি তাকে এই পরিস্থিতিতে ঠেলেছিলেন। আর এখন আমার একটা ছেলে আছে, সে আপনার নাতি। আরও একটা নীরবতা। এবারকার নীরবতা আরও ভীতিকর ছিল। বিক্রম অন্য প্রান্ত থেকে তার বাবার ভারী শ্বাস-প্রশ্বাস শুনতে পাচ্ছিল, যেন মিস্টার সিং এই মর্মান্তিক খবরটা সামলানোর চেষ্টা করছেন। তুমি বলছো যে সে তোমার ছেলে? তুমি পাগল হয়ে গেছো বিক্রম? মিস্টার সিংয়ের কণ্ঠস্বর এক মুহূর্তের জন্য দুর্বল হয়ে গেল, যেন তিনি একটা মারাত্মক ধাক্কা খেয়েছেন। তারপর তা আবার কঠোর, ঠান্ডা আর তিরস্কারপূর্ণ হয়ে উঠল। আমি এটা মানি না। এই পরিবারে একজন অজানা বংশের নাতি, একজন এমন পুত্রবধূ যার কোনো বংশমর্যাদা নেই, কোনো মা বাবা নেই, হতে পারে না। আমার আপনার অনুমোদন নেই, বিক্রম বলল। তার কণ্ঠস্বর অস্বাভাবিকভাবে দৃঢ় ছিল, এমন একটা প্রতিরোধ যার প্রত্যাশা সে নিজেও করেনি। সে তার বাবার নিয়ন্ত্রণ থেকে ক্লান্ত হয়ে পড়েছিল। রাহুল আমার ছেলে, আর আমার তার মায়ের প্রতি দায়িত্ব আছে। আমি আর কাউকে তাদের জীবনে আবার হস্তক্ষেপ করতে দেব না, এমনকি আপনাকেও না। বিক্রম ফোনটা কেটে দিল। সে বারান্দার ঠান্ডা দেওয়ালে হেলান দিয়ে হাঁপাচ্ছিল। তার বাবার সাথে সরাসরি সংঘর্ষ সবসময় তাকে শারীরিকভাবে আর মানসিকভাবে ক্লান্ত করে দিত, কিন্তু এবার সে একটা অদৃশ্য শক্তি অনুভব করল। রাহুলের চেহারা থেকে পাওয়া শক্তি, যার চোখগুলো হুবহু তার মতোই ছিল। প্রিয়ার যন্ত্রণাপূর্ণ কিন্তু দৃঢ় চোখ থেকে পাওয়া শক্তি। সে আর পিছিয়ে যেতে পারত না, কখনো না। প্রিয়া তখনও সোফায় বসেছিল, তার চোখ জানালার বাইরে তাকিয়েছিল, যেখানে রাত ধীরে ধীরে নেমে আসছিল। যদিও সে বিক্রম আর তার বাবার পুরো কথোপকথন শোনেনি, তবুও সে সিংয়ের উত্তেজনা আর কঠোর শব্দগুলো অনুভব করেছিল। অতীতের ভয়, লাঞ্ছিত আর অপমানিত হওয়ার দিনগুলো ফিরে এলো। তার ভয় ছিল যে রাহুল যদি বিক্রমের পরিবারে যোগ দেয় তবে সে আঘাত পাবে, এমন একটা জগতে যা কুসংস্কার আর বৈষম্যে ভরা ছিল। সে বিক্রমের কাছ থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করল, যদিও তার হৃদয়েও আবেগ আর কৃতজ্ঞতা ছিল। তার ভয় ছিল যে বিক্রমের কাছে ফিরে গেলে মিস্টার সিং আর অন্যদের কাছ থেকে আরও বেশি দুঃখ আর কঠোর কথা শুনতে হবে। রাহুল একটা শিশুর সংবেদনশীলতা নিয়ে উত্তেজনা অনুভব করছিল। সে কিছুক্ষণ ধরে তার ব্লকস নিয়ে খেলছিল, কিন্তু এখন রঙিন কাঠের ব্লকগুলো তাদের আকর্ষণ হারিয়েছিল।
সে উদাস আর শান্ত হয়ে গিয়েছিল আর প্রায়শই বিক্রমের দিকে আর তারপর প্রিয়ার দিকে উদ্বেগ আর প্রশ্নে ভরা চোখে তাকাত। সে বুঝতে পারছিল না যে তার মা কেন সেই দয়ালু বিক্রমাঙ্কেলকে এড়িয়ে চলছিল, যিনি তার মাকে বাঁচিয়েছিলেন আর সবসময় তার ভালো যত্ন নিয়েছিলেন। সেই রাতে বৃষ্টি থামেনি, আর তার সাথে আরও একটা ঝড় এলো। রাহুলের হঠাৎ করে প্রচণ্ড জ্বর এলো। সে অচেতন ছিল, তার শরীর পুড়ে যাচ্ছিল, আর সে তার অস্থির ঘুমে ক্রমাগত তার মাকে ডাকছিল। প্রিয়া ঘাবড়ে গেল। সে একা তার ছেলের যত্ন নেওয়ার চেষ্টা করল। গরম জলের কাপড় দিয়ে তার শরীর মুছল, তাকে কম্বল ওড়াল, কিন্তু জ্বর বাড়তেই থাকল, কমার কোনো লক্ষণ ছিল না। তার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। চরম ভয় তাকে ঘিরে ধরল। সে আবার নিজেকে একা আর অসহায় অনুভব করল, যেমনটা গত বছরগুলোতে হতো। বিক্রম তার স্টাডি রুমে কাজে ব্যস্ত ছিল, যখন সে হঠাৎ প্রিয়ার তার ছেলেকে ডাকার শব্দ আর রাহুলের দুর্বল গোঙানি শুনতে পেল। সে বাইরে ছুটে এলো আর প্রিয়াকে কাঁপতে কাঁপতে তার ছেলেকে জড়িয়ে ধরতে দেখল। তার মুখ উদ্বেগে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। কোনো দ্বিধা না করে সে রাহুলকে তুলে নিল, সেই ছোট্ট শরীর থেকে আসা তীব্র তাপ অনুভব করল। রাহুলের প্রচণ্ড জ্বর, আমাদের এক্ষুনি তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, বিক্রম বলল, তার কণ্ঠে তৎক্ষণাৎতা ছিল। সে রাতের বৃষ্টিতে গাড়ি চালালো আর রাহুলকে জরুরি কক্ষে নিয়ে গেল। সেই পুরো রাত বিক্রম রাহুলের বিছানার পাশে জেগে রইল, এক মুহূর্তের জন্য ঘুমোয়নি। সে ভালোবাসার সাথে তার ছেলের ঘাম মুছল, তার তাপমাত্রা পরীক্ষা করল আর ডাক্তারের সাথে কথা বলল। বিক্রম একটাও অভিযোগ করল না, একটাও কথা বলল না। তার একটাই লক্ষ্য ছিল, রাহুলকে সুস্থ হতে হবে। বিক্রমকে তার ছেলের এত যত্ন নিতে দেখে কোনো অভিযোগ ছাড়া, কোনো দ্বিধা ছাড়া প্রিয়া রাহুলের প্রতি তার সততা আর ভালোবাসা অনুভব করল। সে অনুভব করল যে বিক্রম এখন আর সেই দুর্বল, অসহায় ছেলেটি নয় যা সে আগে ছিল। সে পরিপক্ক, শক্তিশালী আর তার ছেলের রক্ষা করার ক্ষমতা অর্জন করেছে। সেই মুহূর্তে তার হৃদয়ের বোঝা ধীরে ধীরে হালকা হয়ে গেল। সে অনুভব করল যে সে আর একা নয়। যখন জ্বর কমল, রাহুল ধীরে ধীরে হুঁশ ফিরে পেল। সে আলতো করে পাশ ফিরল, তারপর তার ছোট হাতটা খুঁজে নিয়ে বিক্রমের হাত শক্ত করে ধরল। বাবা, বাবা বিক্রম, সে অচেতন অবস্থায় ফিসফিস করে বলল। তার কণ্ঠস্বর দুর্বল, কিন্তু বিশ্বাস আর ভালোবাসায় পূর্ণ ছিল। প্রিয়া এই দৃশ্য দেখল, তার হৃদয় গলে গেল, তার চোখ থেকে আবার অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু এবার তার স্বস্তি আর আশার অশ্রু ছিল। সে জানত যে সে আর তার ছেলের আনন্দ লুকিয়ে রাখতে বা অস্বীকার করতে পারে না। রাহুল একজন বাবা, একটা পূর্ণ পরিবারের যোগ্য ছিল, আর হয়তো সে নিজেও সেই আনন্দের যোগ্য ছিল। রাহুল অসুস্থ হওয়ার পর বিক্রম প্রিয়ার সাথে তার সম্পর্ক মেরামত করার জন্য আরও বেশি প্রচেষ্টা চালাল। সে বুঝতে পারল যে গত 10 বছরের গভীর ক্ষতগুলো পূরণ করার জন্য কেবল ফাঁপা কথাই যথেষ্ট নয়। সে শুধু বস্তুগতভাবে যত্ন নিল না, এটা নিশ্চিত করল যে অ্যাপার্টমেন্টে সব সুযোগ সুবিধা আছে, প্রিয়াকে বিশ্রাম করার জন্য সময় দেওয়ার জন্য একজন আংশিক সময়ের পরিচারিকা রাখল, বরং তার অনুভূতি বোঝার আর ভাগ করে নেওয়ারও চেষ্টা করল। প্রতি রাতে রাহুল ঘুমিয়ে যাওয়ার পর বিক্রম প্রায়শই প্রিয়ার সাথে বারান্দায় বসত, যেখান থেকে তারা মুম্বাই শহরের ঝলমলে আলো দেখতে পেত। সে তাকে গত 10 বছরের তার নিজের যন্ত্রণা আর কষ্টের কথা বলল, যখন সে তাকে হারিয়েছিল, আর কিভাবে সে একটা শূন্যতার মধ্যে বাঁচছিল, কেবল ব্যথা ভোলার জন্য কাজে ডুবে থাকত। সে চাইত যে সেও বুঝুক যে সেও অনেক কিছু সহ্য করেছে, যে সে তাকে কখনো মনে করা বা ভালোবাসা বন্ধ করেনি। আমি জানি যে আমি ভুল ছিলাম, আমি সেই দিন খুব দুর্বল ছিলাম, কিন্তু প্রিয়া, তুমি কি জানো যে তোমাকে ছাড়া প্রতিটি দিন, এটা না জেনে যে তুমি কোথায় আছো, কেমন আছো, আমি একটা হারানো মানুষের মতো ছিলাম, বিক্রম বলল, তার কণ্ঠস্বর অনুশোচনায় ভরা ছিল। এরপর প্রিয়াও বিক্রমকে বলল যে সেই তার বাবা। রাহুল তার নিষ্পাপতা আর ভালোবাসার সাথে বিক্রম আর প্রিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেতু হয়ে উঠল। মনে হচ্ছিল যে ছেলেটি বিক্রমের মিটমাট করার ইচ্ছা অনুভব করে নিয়েছিল, আর সেও একটা পূর্ণ পরিবারের আকাঙ্ক্ষা করত। রাহুল প্রায়শই বিক্রম আর তার মাকে গল্প, খেলা বা শুধু একটা উষ্ণ আলিঙ্গন দিয়ে একে অপরের কাছাকাছি আনত। বাবা বিক্রম, মাম্মা প্রিয়া, আমার সাথে খেলো না, ছেলেটি চিৎকার করত। ব্লকস নিয়ে খেলার সময় বিক্রম আর প্রিয়ার হাত টেনে তাদের কাছে আনত। তোমরা কি আমাকে ভালোবাসো? আমি তোমাদের দুজনকেই সবচেয়ে বেশি ভালোবাসি।
রাহুলের নিষ্পাপ পরিষ্কার কথাগুলো সমস্ত দূরত্ব গলিয়ে দিল, যার ফলে বিক্রম আর প্রিয়া না হেসে একে অপরের কাছাকাছি না এসে পারল না। ধীরে ধীরে তিনজনের পরিবারের প্রথম উষ্ণ মুহূর্তগুলো সামনে এলো। বিক্রম আর প্রিয়া প্রতি সপ্তাহান্তে রাহুলকে কাছের পার্কে নিয়ে যেত। একসাথে সুপারমার্কেটে গিয়ে মুদিখানার জিনিসপত্র কিনত, অথবা শুধু নতুন অ্যাপার্টমেন্টে একটা সাধারণ কিন্তু আরামদায়ক খাবার একসাথে তৈরি করত। হাসি, একে অপরের দিকে তাকানো দৃষ্টিগুলো এখন আর সতর্কতা বা যন্ত্রণায় ভরা ছিল না, বরং শান্তি, বিশ্বাস আর আনন্দের ঝলকে ভরা ছিল। বিক্রমের সততা আর দৃঢ়তার অধীনে প্রিয়া আরও বেশি খুলতে শুরু করল। সে সেই কষ্ট আর সংগ্রামগুলো ভাগ করে নিল, যা সে রাহুলকে একা বড় করার সময় পেরিয়েছিল। সে সেই রাতগুলোর কথা বলল যখন তার ছেলে অসুস্থ ছিল আর সে ঘুমাতে পারত না, সাধারণ খাবারের কথা আর সেই মুহূর্তগুলোর কথা যখন তাকে বিশ্বের তিরস্কারের মুখোমুখি হতে হয়েছিল আর চরম একাকিত্ব অনুভব হয়েছিল, আর সেই মুহূর্তগুলোর কথাও যখন সে প্রায় হাল ছেড়ে দিতে বসেছিল, কিন্তু তার ছেলের জন্য তাকে উঠে দাঁড়াতে হয়েছিল। অনেকবার আমি শুধু সব কিছু ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু রাহুলকে দেখে তার নিষ্পাপ চোখের দিকে তাকিয়ে আমি এগিয়ে যাওয়ার শক্তি পেতাম। প্রিয়া বলল, তার কণ্ঠস্বর ভারী হয়ে গেল, অশ্রু গড়িয়ে পড়ছিল। বিক্রম শুনল, তার হৃদয় ব্যথায় ভরে গেল। সে প্রিয়ার হাত শক্ত করে ধরল, তার চোখে দুঃখ আর দৃঢ় সংকল্প ছিল। আমাকে ক্ষমা করে দাও প্রিয়া, আমি তোমাকে অনেক কষ্ট সহ্য করতে দিয়েছি, কিন্তু এখন থেকে আমি তোমাকে আর আমাদের ছেলেকে কিছু সহ্য করতে দেব না, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। যদিও এটা কথায় বলা হয়নি, এই ছিল তার গভীরতম প্রতিজ্ঞা। বিক্রম ও প্রিয়ার মধ্যেকার অনুভূতিগুলি আবার করে জেগে উঠল, আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়ে। তারা বহু কষ্টের পর একে অপরের মধ্যে গভীর বোঝাপড়া ও সহানুভূতি খুঁজে পেল। 6 বছরের বিচ্ছেদের পর তাদের ভালোবাসা এখন আর কৈশোরের চপল রোম্যান্স ছিল না, বরং দুই আত্মার এক মজবুত বন্ধন ছিল, যারা অনেক ঝড়ঝাপটা পেরিয়ে এসেছিল। রাহুল তা অনুভব করল এবং তাদের দুজনকে কাছাকাছি আসতে ও একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করতে দেখে সে আগের চেয়ে অনেক বেশি খুশি হল। বিক্রম, প্রিয়া এবং রাহুলের এই ছোট পরিবারের শান্তিপূর্ণ ও সুখী জীবন বেশি দিন টিকল না। বিক্রম সিং গ্রুপের সিইও, যিনি মুম্বাইয়ের ব্যবসায়িক জগতে একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন, আর একজন রহস্যময়ী নারী ও বছরের শিশুর মধ্যেকার সম্পর্ক মনোযোগ আকর্ষণ করতে শুরু করল। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে, জমকালো ক্যাফেগুলোতে আর বিশেষ করে উচ্চ সমাজের পার্টিগুলোতে গুজব আর কানাকানি ছড়াতে শুরু করল। শোনা যাচ্ছে বিক্রম নাকি কোনো মহিলাকে বাড়িতে রেখে দিয়েছেন আর তার একটা অবৈধ সন্তানও আছে। বিশ্বাস হয় না, ওর মতো একজন মানুষ এমন মেয়ের পাল্লায় পড়ল। ও নিশ্চয়ই টাকার জন্য এসেছে। এই বয়সে ভালোবাসা আবার কোথায়? এই ফিসফিসানি শীঘ্রই মিথ্যা, বিদ্বেষপূর্ণ গুজবে পরিণত হল। সিং গ্রুপের প্রতিদ্বন্দ্বীরা এবং বিক্রমের সাফল্যে ঈর্ষান্বিতরা এই গল্পটিকে তাকে হেয় করার জন্য ব্যবহার করতে শুরু করল। তারা গুজব ছড়ালো যে প্রিয়া একজন গোল্ড ডিগার, টাকার লোভে থাকা নারী, যে সে ইচ্ছে করে বিক্রমের সুযোগ নেওয়ার জন্য শিশুটিকে লুকিয়ে রেখেছিল। এমনকি তারা এমন আভাসও দিল যে রাহুল একটা অবৈধ সন্তান, যা একটি সন্দেহজনক সম্পর্কের প্রমাণ, যা বিক্রম ও কোম্পানির সুনামকে ক্ষতিগ্রস্ত করছিল। প্রিয়া, যে একটি ছোট গলির সাধারণ শান্তিপূর্ণ জীবনে অভ্যস্ত ছিল, তাকে এখন সব দিক থেকে তীক্ষ্ণ দৃষ্টি আর তিক্ত কানাকানির মুখোমুখি হতে হচ্ছিল। যতবারই সে বাইরে যেত, তার মনে হতো যেন শত শত চোখ তার দিকে স্থির। ফিসফিসানি, ইশারা, ইঙ্গিত তাকে চাপ আর অপমানে শ্বাসরুদ্ধ করে দিচ্ছিল। সে ভয় পেয়েছিল, উদ্বিগ্ন ছিল যে রাহুল সেই বিদ্বেষপূর্ণ শব্দগুলো দ্বারা প্রভাবিত হবে। কয়েকবার ভয় ও অপমান চরমে উঠলে সে কেবল আরেকবার পালিয়ে যেতে চাইল, বিক্রমের জীবন থেকে হারিয়ে যেতে চাইল, রাহুলকে ফিরিয়ে নিয়ে যেতে চাইল সেই ছোট গলিতে, সমস্ত বিতর্ক থেকে দূরে, যাতে তার ছেলের তার কারণে কোনো আঘাত না লাগে। আমি আর সহ্য করতে পারছি না বিক্রম, প্রিয়া বলল, তার কণ্ঠস্বর কাঁপছিল। যখন সে অনলাইনে বিদ্বেষপূর্ণ মন্তব্যগুলো পড়ল, তখন তার চোখে জল ভরে এলো। বিক্রম অনুভব করল যে পরিস্থিতি গুরুতর হলে উঠছে। সে এই ভিত্তিহীন গুজবগুলোকে তার পরিবার, বিশেষ করে প্রিয়া আর রাহুলের ক্ষতি করতে দিতে পারত না। সে তাদের সম্পর্কটিকে চতুরতা ও সিদ্ধান্তমূলকভাবে জনসমক্ষে প্রকাশ করার সিদ্ধান্ত নিল। সে তার সহকারী সঞ্জয়কে ডাকল। তার মুখমণ্ডল আগের চেয়েও বেশি শীতল ছিল। সঞ্জয়, একটি প্রেস কনফারেন্সের ব্যবস্থা করো। সব বড় সংবাদপত্র, টিভি চ্যানেল এবং কোম্পানির গুরুত্বপূর্ণ অংশীদারদের কাছে আমন্ত্রণ পাঠাও। আমি সব কিছু জনসমক্ষে প্রকাশ করব। সঞ্জয় এক মুহূর্তের জন্য চমকে গেল, কিন্তু সে তার বসের সিদ্ধান্ত বুঝতে পারল।
ঠিক আছে স্যার, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। প্রেস কনফারেন্স মুম্বাইয়ের কেন্দ্রে একটা জমকালো হোটেলে অনুষ্ঠিত হল। বিক্রম শান্ত ও আত্মবিশ্বাসী লাগছিল, কিন্তু তার চোখে দৃঢ় সংকল্প জলজল করছিল। সে শত শত ক্যামেরা, মাইক্রোফোন আর মিডিয়ার কৌতূহলী চোখের সামনে দাঁড়াল। সে স্পষ্ট আর দৃঢ়তার সাথে ঘোষণা করল, আজ আমি আপনাদের সকলের সাথে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিতে চাই। ইনি প্রিয়া শর্মা, সেই মহিলা যাকে আমি ভালোবাসি, আর ইনি রাহুল সিং, আমার নিজের ছেলে। সে প্রিয়ার হাত শক্ত করে ধরল আর তাকে আর রাহুলকে তার কাছে টেনে নিল। প্রিয়া যদিও একটু দ্বিধা করছিল, তার চোখে এখন আর ভয় ছিল না, বরং তার পাশে দাঁড়ানো মানুষটির প্রতি পূর্ণ বিশ্বাস ছিল। রাহুল তার বাবা মায়ের মাঝে দাঁড়িয়েছিল, তার মুখমণ্ডল নিষ্পাপ কিন্তু গর্বে ভরা ছিল। 10 বছর আগে ভুল বোঝাবুঝি আর পরিবারের হস্তক্ষেপের কারণে আমাদের আলাদা হতে হয়েছিল। প্রিয়া একা সমস্ত কঠিনতার মোকাবেলা করেছে, একা আমাদের ছেলেকে বড় করেছে। আমি আমার ছেলের জীবনের প্রথম 10 বছর হারিয়েছি, কিন্তু এখন আমরা আবার একত্রিত হয়েছি। আমি নিশ্চিত করছি যে আমি আমার পরিবারকে যে কোনো মূল্যে রক্ষা করব এবং কোনো গুজবকে তাদের আঘাত করতে দেব না। বিক্রম বলল, তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল, শক্তি আর ভালোবাসায় পূর্ণ ছিল। বিক্রমের দৃঢ় সমর্থন আর সুরক্ষার কারণে প্রিয়া ধীরে ধীরে তার আত্মবিশ্বাস ফিরে পেল। সে আর তীক্ষ্ণ দৃষ্টি বা কানাকানি থেকে নিজেকে আড়াল করত না। সে গর্বের সাথে জনগণের মুখোমুখি হল, কারণ সে জানত যে তার পাশে বিক্রম আছে, তার ভালোবাসা আছে আর রাহুলের খুশি আছে। সে বুঝতে পেরেছিল যে নিজের আর তার ছেলের সুখ রক্ষা করার জন্য তাকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী আর দৃঢ় হতে হবে। ফোনে বিক্রমের সাথে তিক্ত বাদানুবাদ সত্ত্বেও মিস্টার সিং তার ছেলের ওপর নজর রাখা বন্ধ করলেন না। তিনি একজন শক্তিশালী ব্যক্তি ছিলেন, যিনি সহজে পরাজয় বা প্রতিরোধ মেনে নিতেন না। তিনি সঞ্জয়ের রিপোর্ট আর উচ্চ সমাজের ফিসফিসানি থেকে প্রিয়া ও রাহুলের সম্পর্কে জানতে পারলেন। শুরুতে তিনি একটা শীতল, এমনকি তিরস্কারপূর্ণ মনোভাব বজায় রাখলেন, এই বিশ্বাস নিয়ে যে এটা প্রিয়ার একটা চাল, যাতে সে বিক্রমের সুযোগ নিতে পারে, তাদের পরিবারের সম্পত্তি আর সিং গ্রুপের সাথে জুড়ে থাকতে পারে। ওই মেয়েটা এখনও তার উদ্দেশ্য ছাড়েনি, মিস্টার সিং সঞ্জয়কে বললেন। তার চোখে তিরস্কার ছিল। বিক্রম বুঝতে পেরেছিল যে তার বাবার সম্মতি পেতে হলে তার একটা সেতুর প্রয়োজন, আর সেই সেতু অন্য কেউ নয়, রাহুল ছিল। সে রাহুলকে মিস্টার সিংয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। প্রথমবারের মতো রাহুল তার দাদার বিশাল জমকালো বাংলোতে প্রবেশ করল, এমন একটা জায়গা যার অস্তিত্ব সম্পর্কে সে কখনো জানত না। বিক্রম তার ছেলের হাত ধরে রেখেছিল, তার হৃদয় উদ্বেগ আর দৃঢ় সংকল্পে পূর্ণ ছিল। রাহুল তার নিষ্পাপতা, ভদ্রতা আর একটি শিশুর প্রকৃত ভালোবাসা দিয়ে ধীরে ধীরে তার কঠোর দাদার হৃদয়ে স্পর্শ করতে শুরু করল। সে তার বাবা মা আর দাদার মধ্যেকার ঝোড়ো অতীত সম্পর্কে কিছুই জানত না। সে শুধু বিক্রমকে ভালোবাসত আর একটা পূর্ণ পরিবার চাইত, যার মধ্যে দাদা দাদি থাকবে। এক দুপুরে যখন বিক্রম রাহুলকে মিস্টার সিংয়ের সাথে দেখা করাতে নিয়ে গেল, মিস্টার সিং একটা বিরল আর মূল্যবান বনসাই গাছের সাথে সংগ্রাম করছিলেন, যার ওপর তিনি খুব গর্বিত ছিলেন। একটা প্রাচীন গাছ যার পাতা হলুদ হয়ে ঝরে পড়ছিল। মিস্টার সিংয়ের মুখ রাগ আর অসহায়ত্বে ভরা ছিল। রাহুল তার গভীর পর্যবেক্ষণ শক্তি দিয়ে এটা লক্ষ্য করল। তার মনে পড়ল যে তার মা প্রিয়া পুরনো চলের তাদের ছোট গাছগুলোর সাথে কি করত। দাদু, আপনার গাছটা কি অসুস্থ? রাহুল তার পরিষ্কার কণ্ঠে জিজ্ঞেস করল। মিস্টার সিং তার নাতির দিকে বিরক্তির দৃষ্টিতে তাকালেন। তুমি কি জানো, আমার মায়ের গাছগুলো মাঝে মাঝে এমন হয়ে যায়। রাহুল কোনো ভয় ছাড়াই বলল। মা বলেন যে জল শুধু পর্যাপ্ত পরিমাণে দিতে হয়, না বেশি না কম, আর সঠিক ধরনের সারও দিতে হয়। আর মনে হচ্ছে এই গাছটা রোদও কম পাচ্ছে দাদু। সে গাছটির দিকে ইশারা করল। মিস্টার সিং প্রথমে রেগে গিয়ে তাকে উপেক্ষা করতে চেয়েছিলেন, কিন্তু তারপর তিনি অবাক হয়ে দেখলেন যে রাহুলের নির্দেশাবলী অনুসরণ করার পর গাছটি ধীরে ধীরে ঠিক হতে শুরু করল। নতুন সবুজ পাতা গজালো, গাছটি সুস্থ হয়ে উঠল। সেই দিন থেকে তিনি রাহুলকে অন্য চোখে দেখতে শুরু করলেন, এমন একটা দৃষ্টি যাতে এখন আর তিরস্কার ছিল না, বরং কৌতূহল আর সামান্য প্রশংসা ছিল। মিস্টার সিং রাহুলকে নিয়ে আগ্রহ দেখাতে ছোট ছোট পদক্ষেপ নিতে শুরু করলেন। তিনি উপহার কিনলেন, তার পড়াশোনার ব্যাপারে জিজ্ঞেস করলেন, আর এমনকি তাকে তার তারুণ্যের দিনের গল্পও শোনালেন। তিনি অনুভব করলেন যে রাহুল কেবল বুদ্ধিমান আর চটপটে নয়, বরং খুব স্নেহশীল আর বাধ্যও বটে।
বটে, ঠিক বিক্রমের ছোটবেলার মতো, কিন্তু তার মধ্যে প্রিয়ার কোমলতা আর সংবেদনশীলতাও ছিল। রক্তের সম্পর্ক ধীরে ধীরে মিস্টার সিংয়ের হৃদয়ের বরফ গলাতে শুরু করল, সেই বরফ যা তিনি এত বছর ধরে নিজেই তৈরি করেছিলেন। যদিও তিনি তখনও আনুষ্ঠানিকভাবে প্রিয়াকে তার পুত্রবধূ হিসেবে গ্রহণ করেননি বা তাকে সম্মানের সাথে উল্লেখ করেননি, মিস্টার সিং রাহুলের উপস্থিতি মেনে নিতে শুরু করেছিলেন। তিনি প্রায়শই বিক্রমকে রাহুলকে খেলার জন্য নিয়ে আসতে বলতেন, আর দাদা নাতির মধ্যেকার কথোপকথন উষ্ণ হয়ে উঠল। এখন আর কোনো দূরত্ব বা অস্বস্তি ছিল না। যখনই তিনি রাহুলকে দেখতেন, তার চোখে গর্ব জ্বলজ্বল করত, এমন একটা গর্ব যা তিনি কখনো ভাবেননি যে এই অসম নাতি থেকে তিনি পাবেন। রাহুলের সাথে বেশ কয়েকবার দেখা করার পর তার নিষ্পাপতা, বুদ্ধিমত্তা আর স্নেহ দেখে মিস্টার সিং তার হৃদয় জেগে ওঠা পবিত্র রক্তের সম্পর্ককে অস্বীকার করতে পারলেন না। তার হৃদয়ের ওপরের বরফের স্তর ধীরে ধীরে গলে গেল, পারিবারিক স্নেহের উষ্ণতার জন্য জায়গা করে দিল। তিনি অনুভব করলেন যে প্রিয়ার পটভূমি যাই হোক না কেন, এই নাতি তার রক্ত, তার বংশ আর সিং গ্রুপের ভবিষ্যৎ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, সে একজন আদরের শিশু যে ভালোবাসার যোগ্য। এক দুপুরে যখন জানালার কাচ ভেদ করে সোনালি রোদ এসে পড়ছিল, মিস্টার সিং হঠাৎ বিক্রম, প্রিয়া আর রাহুলের অ্যাপার্টমেন্টে এলেন। বিক্রম রাহুলকে একটি মডেলের উড়োজাহাজ বানাতে সাহায্য করছিল, আর প্রিয়া রান্নাঘরে রাতের খাবার তৈরি করছিল। ছুরি চামচের ঠোকাঠোকি এক সুখকর শব্দ তৈরি করছিল। এই তিনজনের পরিবারের আরামদায়ক দৃশ্যটি রাহুলের নিষ্পাপ হাসিতে ভরা ছিল, যা মিস্টার সিংহের হৃদয়ে গভীরভাবে স্পর্শ করল। মিস্টার সিং গলা খাকারি দিলেন, একটা ছোট শব্দ, কিন্তু বিক্রম আর প্রিয়াকে চমকে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তিনি রাহুলকে খুশিতে খেলতে দেখলেন, তার দাদাকে দেখে তার চোখগুলো উজ্জ্বল হয়ে উঠল। তারপর তিনি বিক্রমের দিকে তাকালেন, তার চোখে একটা জটিলতা ছিল, স্বীকৃতি আর কিছুটা অনুশোচনাও। মিস্টার সিং রাহুলের দিকে ঘুরলেন, তার কণ্ঠস্বর তখনও কিছুটা কঠোর ছিল, কিন্তু এখন আর সেই শীতলতা ছিল না, বরং একটা বিরল কোমলতা ছিল। এই ছেলেটা, সে হুবহু তোমার ছোটবেলার মতো দেখতে বিক্রম, তিনি বললেন, আর তারপর আলতো করে হাসলেন। তার গম্ভীর মুখে একটা বিরল হাসি দেখা দিল। তিনি ঝুঁকে রাহুলের মাথায় হাত বোলালেন, তার কণ্ঠস্বর আগের চেয়ে অনেক বেশি উষ্ণ ছিল। আমার নাতি। এই সরল শব্দগুলো একটা পূর্ণাঙ্গ স্বীকৃতির অর্থ বহন করছিল, এমন একটা স্বীকৃতি যার জন্য বিক্রম আর প্রিয়া অনেক দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিল। রাহুল মাথা তুলল, তার গোল চোখগুলো বিস্ময়ে ভরে গেল, আর তারপর আনন্দে ফেটে পড়ল। সে তার দাদার পা জড়িয়ে ধরল, তার কণ্ঠস্বর কলকল করছিল, দাদু, আমি কি সত্যিই তোমার নাতি? মিস্টার সিং আলতো করে মাথা নাড়লেন, তার বুকে এক উষ্ণতা ছড়িয়ে পড়ল। তারপর তিনি প্রিয়ার দিকে ঘুরলেন, তার চোখে একটা জটিলতা ছিল, একটু অনুশোচনা, একটু দ্বিধা। প্রিয়া, মা, বছর আগে যা হয়েছিল তা আমার ভুল ছিল। আমি খুব জেদি ছিলাম, খ্যাতি আর মর্যাদাকে খুব বেশি গুরুত্ব দিতাম। আমি ক্ষমা চাইছি। মিস্টার সিংহের দেরিতে আসা ক্ষমা প্রিয়াকে কাঁদিয়ে দিল। সেই অশ্রু যা সে এত বছর ধরে আটকে রেখেছিল, অবশেষে বেরিয়ে এলো। তার হৃদয়ের ওপর থাকা ভারী বোঝাটা এখন সরে গেল। প্রিয়া মিস্টার সিংহের দিকে তাকালো, অশ্রু তখনও গড়িয়ে পড়ছিল, কিন্তু তার হৃদয়ে এখন কোনো রাগ ছিল না। সে বুঝতে পেরেছিল যে এই দিন পর্যন্ত পৌঁছানোর জন্য বিক্রম আর সিং পরিবারকেও অনেক কিছু সহ্য করতে হয়েছে। সে মাথা নাড়ল, তার কণ্ঠস্বর ভেঙে যাচ্ছিল, কিন্তু সততায় ভরা ছিল। জি, আমি বুঝতে পারছি বাবা। প্রিয়ার মিস্টার সিংকে বাবা বলা বিক্রম আর মিস্টার সিং উভয়কেই আবেগ আপ্লুত করল। মিস্টার সিং আলতো করে মাথা নাড়লেন, তার চোখে আনন্দ আর স্বস্তি ঝলমল করছিল। বড় পরিবার আনুষ্ঠানিকভাবে আবার মিলে গেল। সেই রাতে বিক্রম, প্রিয়া আর রাহুলের অ্যাপার্টমেন্টে রাতের খাবার হাসি আর শান্তিতে ভরা ছিল। মিস্টার সিং তার স্বাভাবিক গম্ভীর রূপে ছিলেন না। তিনি গল্প শোনালেন, রাহুলের কাছে স্কুল আর তার স্বপ্নের কথা জিজ্ঞাসা করলেন। রাহুল তার মা আর দাদুর মধ্যেকার মীমাংসা দেখে, তার বাবা মাকে একসাথে হাসতে দেখে প্রচণ্ড খুশি ছিল। সে একটা পূর্ণ পরিবারের উষ্ণতা অনুভব করল। টেবিলের নিচে বিক্রম প্রিয়ার হাত শক্ত করে ধরল, তার চোখ ভালোবাসা আর খুশিতে ভরা ছিল। সে জানত যে সামনের পথটাও চ্যালেঞ্জে ভরা, বিশেষ করে জনসমক্ষে আর ঈর্ষান্বিত মানুষের মুখোমুখি হওয়া। কিন্তু পরিবারকে পাশে নিয়ে, প্রিয়া আর রাহুলকে অনুপ্রেরণার উৎস হিসেবে নিয়ে সে কখনোই পিছিয়ে যাবে না। সে এই সুখকে যে কোনো মূল্যে রক্ষা করবে। মিস্টার সিংহের দেরিতে আসা ক্ষমা প্রিয়াকে কাঁদিয়ে দিল। সেই অশ্রু যা সে এত বছর ধরে আটকে রেখেছিল, অবশেষে বেরিয়ে এলো। তার হৃদয়ের ওপর থাকা ভারী বোঝাটা এখন সরে গেল। প্রিয়া মিস্টার সিংহের দিকে তাকালো, অশ্রু তখনও গড়িয়ে পড়ছিল, কিন্তু তার হৃদয়ে এখন কোনো রাগ ছিল না।
সে বুঝতে পেরেছিল যে এই দিন পর্যন্ত পৌঁছানোর জন্য বিক্রম আর সিং পরিবারকেও অনেক কিছু সহ্য করতে হয়েছে। সে মাথা নাড়ল, তার কণ্ঠস্বর ভেঙে যাচ্ছিল, কিন্তু শতগায় ভরা ছিল। জি, আমি বুঝতে পারছি বাবা। প্রিয়ার মিস্টার সিংকে বাবা বলা বিক্রম আর মিস্টার সিং উভয়কেই আবেগ আপ্লুত করল। মিস্টার সিং আলতো করে মাথা নাড়লেন, তার চোখে আনন্দ আর স্বস্তি ঝলমল করছিল। বড় পরিবার আনুষ্ঠানিকভাবে আবার মিলে গেল। সেই রাতে বিক্রম, প্রিয়া আর রাহুলের অ্যাপার্টমেন্টে রাতের খাবার হাসি আর শান্তিতে ভরা ছিল। মিস্টার সিং তার স্বাভাবিক গম্ভীর রূপে ছিলেন না। তিনি গল্প শোনালেন, রাহুলের কাছে স্কুল আর তার স্বপ্নের কথা জিজ্ঞাসা করলেন। রাহুল তার মা আর দাদুর মধ্যেকার মীমাংসা দেখে, তার বাবা মাকে একসাথে হাসতে দেখে প্রচণ্ড খুশি ছিল। সে একটা পূর্ণ পরিবারের উষ্ণতা অনুভব করল। টেবিলের নিচে বিক্রম প্রিয়ার হাত শক্ত করে ধরল। তার চোখ ভালোবাসা আর খুশিতে ভরা ছিল। সে জানত যে সামনের পথটা এখনও চ্যালেঞ্জে ভরা, বিশেষ করে জনসমক্ষে আর ঈর্ষান্বিত মানুষের মুখোমুখি হওয়া। কিন্তু পরিবারকে পাশে নিয়ে, প্রিয়া আর রাহুলকে অনুপ্রেরণার উৎস হিসেবে নিয়ে সে কখনোই পিছিয়ে যাবে না। সে এই সুখকে যে কোনো মূল্যে রক্ষা করবে। বিক্রম আর প্রিয়ার সম্পর্কের জনসমক্ষে প্রকাশ আর রাহুলকে ছেলে হিসাবে গ্রহণের খবর মিডিয়া আর ব্যবসায়িক জগতে একটা বড় ঢেউ তৈরি করল। কিন্তু বিক্রমের দৃঢ়তা আর প্রতিপত্তির কারণে সমস্ত বিদ্বেষপূর্ণ গুজব ধীরে ধীরে শান্ত হয়ে গেল। এটাকে আরও মজবুত করার জন্য বিক্রম আর প্রিয়া একটা ছোট আরামদায়ক অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নিল। এই অনুষ্ঠানটি বিক্রমের বাংলোতে হল, যা একসময় দূরত্ব আর কুসংস্কারের প্রতীক ছিল। এই অনুষ্ঠানটি কেবল সম্পর্কটিকে আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে প্রকাশ করার জন্যই ছিল না, বরং রাহুলকে ঘনিষ্ঠ বন্ধু, অংশীদার আর পরিবারের সদস্যদের সাথে একটা আনুষ্ঠানিক কিন্তু উষ্ণ আর হাসিখুশি উপায়ে পরিচয় করিয়ে দেবার জন্যও ছিল। মিস্টার সিং তার স্বাভাবিকের চেয়ে বেশি বিনয় মুখে উপস্থিত ছিলেন। তিনি বিক্রমের পাশে দাঁড়িয়েছিলেন, গর্বের সাথে রাহুলকে সকলের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। এই আমার নাতি রাহুল, বিক্রম আর প্রিয়ার ছেলে। মিস্টার সিংয়ের কণ্ঠে তখনও একজন শক্তিশালী ব্যক্তির কিছুটা কঠোরতা ছিল, কিন্তু রাহুলের জন্য তার চোখে ভালোবাসা আর গর্ব ভরেছিল। প্রিয়া একটা সাধারণ কিন্তু মার্জিত পোশাকে বিক্রমের পাশে দাঁড়িয়েছিল, আত্মবিশ্বাসের সাথে শুভেচ্ছা গ্রহণ করছিল। সে এখন আর সেই লাজুক ভীতু মেয়েটি ছিল না, বরং একজন শক্তিশালী, আত্মবিশ্বাসী মহিলা হয়ে উঠেছিল। বিক্রম, প্রিয়া আর রাহুলের পারিবারিক জীবন তখন থেকে হাসি আর খুশিতে ভরে উঠল। প্রিয়া ধীরে ধীরে নতুন জীবনের সাথে মিশে গেল। সে তার সারল্য আর সততা বজায় রাখল, কিন্তু এখন সে অনেক বেশি আত্মবিশ্বাসী ছিল। সে এখন শুধু বাড়িতেই থাকত না, বরং মুম্বাইতে কিছু দাতব্য কার্যক্রমে অংশ নিতে শুরু করল। তার বোঝাপড়া আর জীবনের অভিজ্ঞতা ব্যবহার করে অভাবীদের, বিশেষ করে অনাথ শিশু আর একক মহিলাদের সাহায্য করতে লাগল। সে সমাজের জন্য অবদান রাখার মধ্যে আনন্দ আর অর্থ খুঁজে পেল। বিক্রম তখনও একজন প্রতিভাবান সিইও ছিল, যে সিং গ্রুপকে আরও শক্তিশালী করে তুলছিল, কিন্তু সে কর্মজীবন আর পরিবারের মধ্যে ভারসাম্য বজায় রাখতে শিখে গিয়েছিল। সে এখন আর সেই ঠান্ডা, দূরবর্তী বিক্রম ছিল না। প্রতি সন্ধ্যায় সে প্রিয়া আর রাহুলের জন্য সময় বের করত। তার ছেলের সাথে পড়াশোনা করত, খেলত বা শুধু তার স্ত্রীর সাথে দিনের গল্প ভাগ করে নিত। আরামদায়ক নৈশভোজ, সপ্তাহান্তের ভ্রমণ আর শোবার আগে বই পড়া অবিচ্ছেদ্য অভ্যাসে পরিণত হল, যা পারিবারিক বন্ধনকে আরও মজবুত করল। রাহুল তার বাবা, মা আর দাদার পূর্ণ ভালোবাসায় বড় হল। সে বুদ্ধিমান, চটপটে, পড়াশোনায় ভালো আর খুব দয়ালু ছিল। সে কেবল পড়াশোনাতেই চমৎকার ছিল না, বরং খুব সক্রিয় আর উদ্যমীও ছিল। অনেক পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে অংশ নিত। রাহুল পুরো পরিবারের গর্ব হয়ে উঠল, একটি সুখী আর প্রতিশ্রুতিশীল ছেলে। বিক্রমের সহকারী সঞ্জয় তার বসের খুশিতে খুশি ছিল। সে সব সময় বিশ্বস্ত ছিল আর সব কিছুতে বিক্রমকে সমর্থন করে গিয়েছিল। এত বছরের যন্ত্রণার পর বিক্রমকে তার সুখ ফিরে পেতে দেখে সে জানত যে এখনকার বিক্রমই আসল বিক্রম, একজন সফল মানুষ। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হল একজন প্রেমময় আর দায়িত্বশীল স্বামী, বাবা আর ছেলে। সময় চোখের পলকে পেরিয়ে গেল। বহু বছর পর বিক্রম আর প্রিয়ার পরিবার তখনও শক্তিশালী আর সুখী ছিল। সুখ সময়ের সাথে বাড়তে থাকল। বাংলোটি হাসি আর দৈনন্দিন গল্পে ভরা ছিল। অতীতের ঘটনা, দুঃখ এখন শুধু দূর স্মৃতি ছিল, একটি শিক্ষা যা তাদের শেখাতো যে তাদের কাছে যা আছে তার প্রশংসা করতে হবে।
রাহুল, সেই ছোট শিশু যে একসময় বৃষ্টিতে সাহায্যের জন্য ভিক্ষা করছিল, এখন একজন প্রতিভাবান, দয়ালু যুবক হয়ে উঠেছে, যার মধ্যে বিক্রমের দৃঢ় সংকল্প আর নেতৃত্ব আর প্রিয়ার করুণা ও সংবেদনশীলতা উভয়েই ছিল। সে তার পথ বেছে নিয়েছিল, পারিবারিক ব্যবসার অনুসরণ না করে বরং বিজ্ঞানের ক্ষেত্রে সবুজ প্রযুক্তিতে গবেষণা চালিয়েছিল, এমন একটা পেশা যার জন্য তীক্ষ্ণ বুদ্ধি আর সমাজের জন্য করুণা উভয়ই প্রয়োজন। রাহুল সব সময় পারিবারিক মূল্যবোধ বজায় রেখেছিল, নিয়মিত তার বাবা মা আর দাদার সাথে দেখা করতে যেত, কাজ আর জীবন সম্পর্কে গল্প ভাগ করে নিত, আর সব সময় বিক্রম আর প্রিয়ার সবচেয়ে বড় গর্ব হয়ে থাকত। তাদের জীবনের গল্প সুন্দর স্মৃতি, খুশির মুহূর্ত আর সেই চ্যালেঞ্জগুলোর একটি শৃঙ্খল ছিল যা তারা একসাথে পার করেছিল। তারা দূরদূরান্তে ভ্রমণ করেছিল, নতুন জায়গা আবিষ্কার করেছিল। সন্ধ্যা যখন পুরো পরিবার একটা আরামদায়ক খাবারের টেবিলে একত্রিত হতো, হাসির প্রতিধ্বনি, উৎসাহের শব্দ যখন বিক্রম কাজের চাপের মুখোমুখি হতো, বা যখন প্রিয়া দাতব্য কার্যক্রম থেকে ক্লান্ত হয়ে পড়ত, একে অপরের হাত শক্ত করে ধরা, বিশ্বাসভরা দৃষ্টি যখন তারা বাইরের সমালোচনা মোকাবিলা করত, এই সব কিছুর মাধ্যমে তারা ভালোবাসা, ক্ষমা আর সাহসের শক্তি সম্পর্কে শিখেছিল। ভালোবাসা শুধু প্রথম দেখায় আকর্ষণ নয়, বরং দৃঢ়তা, বোঝাপড়া আর একে অপরকে পুরোপুরি গ্রহণ করা। ভালোবাসাই তাদের সমস্ত বাধা, সামাজিক কুসংস্কার আর গভীর ক্ষত কাটিয়ে উঠতে সাহায্য করেছিল। প্রিয়ার বিক্রম আর মিস্টার সিংয়ের জন্য ক্ষমা, আর বিক্রমের তার অতীতের দুর্বলতার জন্য নিজের জন্য ক্ষমা, সবচেয়ে গভীর আবেগজনিত ক্ষতগুলো নিরাময় করেছিল, যা সত্যিকারের সুখের দরজা খুলে দিয়েছিল। আর সত্যের মুখোমুখি হওয়ার সাহস, সম্পর্ককে জনসমক্ষে প্রকাশ করার, তার পরিবারকে রক্ষা করার সাহস তাদের একটি শক্তিশালী, পূর্ণ বাড়ি তৈরি করতে সাহায্য করেছিল। পরিবার শুধু একটা আশ্রয় নয়, বরং সেই মানুষগুলো যারা একে অপরের সাথে ভাগ করে, ভালোবাসে আর একে অপরকে রক্ষা করে। অতীতে ভুল থাকা সত্ত্বেও, একে অপরকে হারানোর পরেও যদি যথেষ্ট ভালোবাসা আর দৃঢ়তা থাকে, তবে সুখ তবুও হাসবে, একটি উজ্জ্বল আর স্থায়ী হাসি। তারা প্রমাণ করে দিল যে সত্যিকারের ভালোবাসা সমস্ত ক্ষত পূরণ করতে পারে, সমস্ত দূরত্ব ঘুচিয়ে দিতে পারে আর একটা অর্থপূর্ণ জীবন তৈরি করতে পারে। গল্পটি বিক্রম আর প্রিয়ার ছবির সাথে শেষ হয়, যাদের চুল এখন সাদা হয়ে গেছে। তারা বাংলোর ছোট বাগানে একটা বেঞ্চে একে অপরের পাশে বসে আছে। দুপুরের হালকা রোদ তাদের কাঁধে পড়ছে, একটা শান্তিপূর্ণ দৃশ্য তৈরি করছে। তারা হাসি মুখে তাদের বড় হয়ে যাওয়া রাহুলকে দেখছে, যে এখন একজন সফল ব্যক্তি, একটা সুন্দরী যুবতীর হাত ধরে উঠোনে প্রবেশ করছে। পেছনে একটা ছোট শিশুর আধো আধো কথা শোনা যাচ্ছে, পরিবার আর সিং গ্রুপের পরবর্তী প্রজন্ম। তারা একে অপরের হাত শক্ত করে ধরেন, এই জেনে যে তারা একটা পূর্ণ আর সুখী জীবন কাটিয়েছেন, সবসময় একসাথে, সবসময় ভালোবাসা। গল্পটি বিক্রম আর প্রিয়ার ছবির সাথে শেষ হয়, যাদের চুল এখন সাদা হয়ে গেছে। তারা বাংলোর ছোট বাগানে একটা বেঞ্চে একে অপরের পাশে বসে আছে। দুপুরের হালকা রোদ তাদের কাঁধে পড়ছে, একটা শান্তিপূর্ণ দৃশ্য তৈরি করছে। তারা হাসি মুখে তাদের বড় হয়ে যাওয়া রাহুলকে দেখছে, যে এখন একজন সফল ব্যক্তি, একটা সুন্দরী যুবতীর হাত ধরে উঠোনে প্রবেশ করছে। পেছনে একটা ছোট শিশুর আধো আধো কথা শোনা যাচ্ছে, পরিবার আর সিং গ্রুপের পরবর্তী প্রজন্ম। তারা একে অপরের হাত শক্ত করে ধরেন, এই জেনে যে তারা একটা পূর্ণ আর সুখী জীবন কাটিয়েছেন, সবসময় একসাথে, সবসময় ভালোবাসা।